আমার নাম স্বপন আহমেদ। আমি বাবুবাজারে থাকি। আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক একটা ভৌতিক ঘটনা। ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে। আমার বন্ধুর এক পরিচিত অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে একটি ভৌতিক ঘটনা ঘটে। সঙ্গত কারণে সেই ড্রাইভারের নাম বলতে পারছি না। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেইভাবে বলি যেভাবে আমার বন্ধু ওই লোকের কাছ থেকে শুনেছিল। ধরে নিন তার নাম রতন। বলছেন রতন। প্রায় 11টা বছর কাটিয়ে দিয়েছি এই রাস্তায় স্টিয়ারিং হুইল হাতে ধরে। এই দীর্ঘ সময়ে কত কি যে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। কত মানুষের শেষ যাত্রার সাক্ষী হয়েছি। কত কান্নার শব্দ আমার এই গাড়ির ধাতব শরীরে মিশে আছে। পেরেশানি, অসুস্থতা, মৃত্যু, এগুলো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। রাতের নির্জন রাস্তায় চলতে চলতে অনেক অদ্ভুত অনুভূতি হয়েছে। কখনো মনে হয়েছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। কখনো আবার আয়নায় এমন কিছু দেখেছি যা সেখানে থাকার কথা নয়। তবে এতদিন যা কিছুই হয়েছে সেগুলোকে মনের ভুল বা অতিরিক্ত ক্লান্তির ফল বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু সেই দিনের ঘটনাটা আমার জীবনের সব বিশ্বাস আর অবিশ্বাসের সীমানাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো নেই। সে এক এমন আতঙ্ক যা আজও আমার বুকের ভেতরটা কাঁপিয়ে তোলে। দিনটা ছিল অন্য সাধারণ দিনের মতোই। দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে হাসপাতালের সামনের নির্দিষ্ট জায়গায় আমি আমার অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছিলাম। চারিদিকে একটা ব্যস্ততার পরিবেশ। ডাক্তার, নার্স, রোগীর আত্মীয় স্বজনদের ছোটাছুটি। আমার সহকর্মী, অন্য ড্রাইভাররা একে একে বিভিন্ন কাজে বেরিয়ে যাচ্ছিল। কেউ রোগী আনতে যাচ্ছে, কেউ বা পৌঁছে দিতে। শুধু আমি বসেছিলাম একা। সকাল থেকে কোনো ডাক আসেনি। এমন অলস বসে থাকাটা আমার জন্য নতুন কিছু নয়। অনেক সময়ই এমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আমি গাড়ির ভেতরে বসে বাইরের এই জীবনের স্রোত দেখছিলাম। হঠাৎ করেই একটা সাইরেনের তীব্র শব্দে আমার মনোযোগ ভাঙল। দেখলাম হাসপাতালের গেট দিয়ে একটা ঝকঝকে নতুন মডেলের প্রাইভেট অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করলো। গাড়িটা এমার্জেন্সি গেটের সামনে এসে সজোরে ব্রেক কষল। আমি কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই যা দেখলাম তা হাসপাতালের জন্য খুবই পরিচিত এক দৃশ্য। দুজন মহিলা এবং একজন যুবক প্রায় হাহাকার করতে করতে একজন মধ্যবয়সী লোককে স্ট্রেচারে করে নামিয়ে আনলো। লোকটির শরীর সম্পূর্ণ নিস্তেজ, চোখ দুটো বোঝা। দেখে বোঝা যাচ্ছিল অবস্থা গুরুতর। মহিলাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। তাদের আর্তনাদ শুনে হাসপাতালের ভেতর থেকে কয়েকজন ওয়ার্ড বয় এবং একজন ডাক্তার দ্রুত বেরিয়ে এলেন। তারা সবাই মিলে ধরাধরি করে লোকটাকে এমার্জেন্সি বিভাগের দিকে নিয়ে যাচ্ছিল। আমি আমার গাড়ি থেকে নেমে গেটের কাছে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিলাম। আমার 11 বছরের অভিজ্ঞতায় এমন দৃশ্য হাজারো বার দেখেছি। প্রিয়জনকে বাঁচানোর জন্য মানুষের এই আকুতি আমাকে আর আগের মতো নাড়া দেয় না। মনটা হয়তো পাথর হয়ে গেছে। ডাক্তার ভদ্রলোক রোগীটিকে ভেতরে নেওয়ার আগেই তার কবজিতে হাত রেখে পালস চেক করার চেষ্টা করলেন। কয়েক সেকেন্ড পরীক্ষা করার পরেই তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। তিনি হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে পাশে দাঁড়ানো যুবকটিকে কিছু একটা বললেন। তার কথা শুনেই যুবকটি মাটিতে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। মহিলারা দুজন জ্ঞান হারানোর মতো অবস্থা। ডাক্তার যা বললেন তার সারমর্ম হল রোগীকে হাসপাতালে আনার আগেই তার জীবন প্রদীপ নিভে গেছে। তিনি আর বেঁচে নেই। পরে হাসপাতাল সূত্রে জানতে পারলাম ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার পোশাক আশাক আর পরিবারের লোকদের দেখে মনে হচ্ছিল তিনি বেশ ধনী ঘরের মানুষ। এই মৃত্যু, এই কান্না সবকিছুই আমার কাছে দিনের পর দিন দেখতে থাকা একটা নাটকের মতো মনে হচ্ছিল। আমি আবার আমার অ্যাম্বুলেন্সে ফিরে এসে বসলাম। সময় বয়ে চলল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমার কোনো ডাক এলো না। আমার আশেপাশের সব ড্রাইভারই কোনো না কোনো কাজে চলে গেছে। শুধু আমি একাকী বসে আছি। নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে যখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছি, ঠিক তখনই হাসপাতালের একজন কর্মী আমার কাছে এসে খবর দিল। বলল, রতন ভাই, একটা লাশ নিয়ে যেতে হবে। ঠিকানাটা একটু দূরের, সব কাগজপত্র তৈরি আছে। আপনাকে শুধু লাশটা পৌঁছে দিয়ে আসতে হবে। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমি রাজি হয়ে গেলাম। সারাদিন বসে থাকার পর একটা কাজ পেয়েছি, এটাই বড় কথা। লাশ পরিবহন করা আমার কাজেরই অংশ। কিছুক্ষণ পর হাসপাতালের মর্গ থেকে লাশটি বের করে আনা হলো। দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে লাশটি আমার অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে এলো। আমি পেছনের দরজা খুলে দিলাম। তারা লাশটা সাবধানে ভেতরে তুলে দিল। গাড়িতে লাশ তোলার সময় আমার চোখ পড়ল
লাশের মুখের ওপর কাফনের কাপড় দিয়ে পুরো শরীর ঢাকা থাকলেও মুখটা তখনও খোলা ছিল। আর সেই মুখটা দেখেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার শরীর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। এ তো সেই লোক যাকে দুপুরে তার পরিবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল, আর ডাক্তার বলেছিলেন সে পথেই মারা গেছে। আমি নিশ্চিত ছিলাম এটা সেই লোক। চেহারায় মৃত্যুর ছাপ স্পষ্ট, কিন্তু মুখটা চেনা। মৃত মানুষের মুখ যেমন শান্ত সৌম্য হয়, ঠিক তেমনই ছিল। কিন্তু এই চেনা মুখটা আমাকে কেমন যেন একটা অস্বস্তির মধ্যে ফেলে দিল। লাশের সাথে সেই যুবকটিকে দেখলাম যে দুপুরে কান্নাকাটি করছিল। জানতে পারলাম সে মৃতের ভাইপো, তার নাম সাব্বির। অন্য যে দুজন মহিলা ছিলেন, অর্থাৎ মৃতের স্ত্রী আর কন্যা, তাদের কান্নাকাটি করে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সাব্বির এক প্রকার জোর করেই তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন সে একাই তার চাচার লাশ নিয়ে গ্রামে ফিরবে। আমি তাকে বললাম আমার পাশের সিটে এসে বসতে। সে চুপচাপ মাথা নেড়ে আমার পাশে এসে বসল। তার চোখে মুখে তখনও শোকের ছায়া স্পষ্ট। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা ভালোভাবে আটকে দিলাম। স্ট্রেচারের ওপর কাফনে মোড়ানো লাশটা স্থির হয়ে শুয়ে আছে। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিলাম। হাসপাতালের কোলাহল পেছনে ফেলে আমার অ্যাম্বুলেন্স অন্ধকারের বুক চিরে এগিয়ে চলল এক দীর্ঘ আর অচেনা যাত্রার উদ্দেশ্যে। তখন আমি ঘুণাক্ষরেও টের পাইনি এই যাত্রা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। আমার শুধু মনে হচ্ছিল আজকের রাতটা হয়তো অন্য রাতের চেয়ে একটু বেশি দীর্ঘ হবে। অ্যাম্বুলেন্সটা তখন হাইওয়েতে উঠে পড়েছে। পিচ ঢালা কালো রাস্তাটাকে ফলাফলা করে আমার গাড়ির হেডলাইট দুটো সামনে এগিয়ে চলেছে। ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চারদিকে নিকষ কালো অন্ধকার। রাস্তার দুধারে মাঝে মাঝে দুই একটা টিমটিমে আলো জ্বলা গ্রাম বা বাজার দ্রুত পেছনে চলে যাচ্ছে। আমার পাশে বসা সাব্বির ভাই তখন থেকেই একদম চুপ। হয়তো চাচার মৃত্যুশোক তাকে পাথর করে দিয়েছে। আমি তার নীরবতাকে ভাঙার কোনো চেষ্টা করলাম না। এমন পরিস্থিতিতে কথা না বলে শ্রেয়। আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আমার মনটা কেন জানি প্রথম থেকে একটু খচখচ করছিল। দুপুরের সেই মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তবে আমি পেশাদার ড্রাইভার, এসব ভাবনাকে মাথায় বেশি জায়গা দিতে নেই। যাত্রাটা বেশ দীর্ঘ ছিল, প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছে। সবকিছুই স্বাভাবিক গতিতে চলছিল। আমি আমার ড্রাইভিংয়ে মগ্ন ছিলাম। হঠাৎ করেই আমার পাশের সিটে বসা সাব্বির ভাই উহ করে একটা চাপা আর্তনাদ করে উঠলেন। তার শরীরটা কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠল। আমি চমকে তার দিকে তাকালাম। দেখলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই? হঠাৎ এমন ভাবে আটকে উঠলেন কেন? শরীর খারাপ লাগছে? আমার প্রশ্নে লোকটা যেন সম্মিত ফিরে পেল। সে আমার দিকে কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, না না ভাই, কিছু না। আসলে আসলে চাচার কথা মনে পড়ে গেল তো, তাই মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তার উত্তরটা আমার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হলো না। সুখে মানুষ কষ্ট পায়, কিন্তু এভাবে কেউ ভয়ে আটকে ওঠে না। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাতে চাইছে। কিন্তু আমি আর বিষয়টা নিয়ে ঘাটলাম না। ভাবলাম হয়তো সত্যি মানসিক চাপে আছে। আমি আবার নিজের মতো করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু এর ঠিক মিনিট 10 পরেই যে ঘটনাটা ঘটল তা আমার বুকের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি গাড়ি চালাতে চালাতে অভ্যাসবশত সামনের রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়েছিলাম পিছনের গাড়ির অবস্থান বোঝার জন্য। কিন্তু আয়নায় যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। আমি স্পষ্ট দেখলাম আয়নার মধ্যে পিছনের স্ট্রেচারে শুয়ে থাকা লাশটার আবছা একটা প্রতিবিম্ব। কিন্তু সেটা কোনো সাধারণ প্রতিবিম্ব ছিল না। আমার মনে হলো কাফনে মোড়ানো অবয়বটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। যদিও সেখানে চোখ থাকার কথা নয়, পুরোটাই কাপড়ে ঢাকা। কিন্তু আমার মনে হলো দুটো চোখ যেন আয়নার ভেতর থেকে সরাসরি আমার আত্মার ভেতরে বেঁধে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভয়ে আতঙ্কে এতটাই কেঁপে উঠেছিলাম যে আমার হাত থেকে স্টিয়ারিং প্রায় ফসকে যাচ্ছিল। আমি একটা ঝাঁকুনি দিয়ে নিজেকে সামলে নিলাম। আমার এই আকস্মিক ঝাঁকুনিতে পাশের সিটে বসা সাব্বির ভাইও চমকে উঠলেন। তিনি দেখলেন আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কপালে ঘাম জমেছে। এবার তিনি আমার দিকে ঝুঁকে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি কেন হঠাৎ এমন ভাবে আটকে উঠলেন? আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমি যদি বলি যে আয়নায় তার মৃত চাচার প্রতিবিম্ব দেখেছি, সে কি বিশ্বাস করবে নাকি আমাকে পাগল ভাববে? আমি কথাটা বলতে গিয়েও ইতস্তত করছিলাম। আমার এই অবস্থা দেখে সাব্বির ভাই আমার একটা হাত তার 2 হাতের মধ্যে ধরে ফেললেন। তার নিজের হাতও ঠান্ডা আর ঘামে ভেজা। তিনি কাঁপা কাঁপা গলায় আমাকে অভয় দিয়ে বললেন, ভাই আপনি নির্ভয়ে বলুন, কোনো অসুবিধা নেই।
আমি আপনার জায়গায় থাকলে হয়তো এরকমই আচরণ করতাম। আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব। দয়া করে বলুন আপনি কি দেখেছেন। তার এমন কথায় আমি বেশ অবাক হলাম। তার কণ্ঠের আকতি দেখে আমার মনে হলো সে যেন আমার কাছ থেকে ঠিক এই কথাটাই শুনতে চাইছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। গাড়ি চালাতে চালাতে নিচু গলায় বললাম, আসলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, কিন্তু আমি সামনের ওই আয়নাটায় আমার মনে হলো আমি আপনার ওই মৃত আত্মীয়র আপনার চাচার চেহারাটা দেখতে পেয়েছি। আমার কথা শেষ হতে না হতেই লোকটা কান্নার মতো স্বরে বলে উঠল। তার হাত কাঁপুনি আরো বেড়ে গেল। সে প্রায় ফিসফিস করে বলল, ভাই আমি জানতাম এটা আমার মনের ভুল না। একটু আগে যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি কেন আটকে উঠেছিলাম, তার কারণটাও ঠিক এটাই। আমি আয়নার দিকে হঠাৎ তাকিয়ে এই একই দৃশ্য দেখতে পেয়েছিলাম। আমার মৃত কাকা জহিরুল, তার চেহারাটা আমি আয়নার মধ্যে স্পষ্ট দেখেছি। দেখে আমার কলিজাটা মুখ দিয়ে বেরিয়ে আসার জোগাড় হয়েছিল। আমি ভাবলাম আপনাকে বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি শোকে পাগল হয়ে গেছি, বা উল্টোপাল্টা বকছি, তাই তখন কথাটা আপনাকে বলিনি। তার কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে কিছু একটা ঝামেলা আছে। যা ঘটছে তা স্বাভাবিক নয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে আমাদের সাথে। লোকটার অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। তার হাত বরফের মতো ঠান্ডা, আর মুখ দিয়ে ঠিক মতো কথা বেরোচ্ছে না। আমার অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর এই দীর্ঘ পেশায় যেহেতু টুকটাক এমন কিছু অদ্ভুত ঘটনার কানাঘোষা শুনেছি, তাই আমি বিষয়টা আজ করতে পারছিলাম। কিন্তু সাব্বির ভাই একজন সাধারণ মানুষ, তার পক্ষে এই ভয়টা সামলানো কঠিন। আমি তাকে সাহস জোগানোর জন্য বললাম, ভাই হয়তো আমাদের দুজনেরই ভুল হয়েছে। দেখুন আপনার তো চাচা, তার মৃত্যুতে আপনার মনের অবস্থা ভালো নেই, আর আমার তো সারাদিন এসব নিয়েই কাজ। হতে পারে আমরা দুজনেই ক্লান্ত, তাই হয়তো চোখের ভুল দেখেছি, এমনটা হতেই পারে। আমার কথা শুনে লোকটা যেন কিছুটা ভরসা পেল। দুজনেই ভুল দেখেছি এই কথাটা তার বিশ্বাস করতে কষ্ট হলেও নিজেকে শান্ত করার জন্য সে হয়তো এটাই মেনে নেয়ার চেষ্টা করলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বসলো। অ্যাম্বুলেন্স আবার তার নিজ গতিতে অন্ধকারের বুক ছেড়ে এগিয়ে চলল। কিন্তু এই শান্তিটুকু বেশিক্ষণ স্থায়ী হলো না। মিনিট 5 যেতে না যেতেই সাব্বির ভাই আবার ভয়ে চিৎকার করে উঠলেন। এবার তার গলার স্বর আগের চেয়েও বেশি আতঙ্কিত। তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলতে শুরু করলেন, না ভাই না, এটা কোনো মনের ভুল নয়, এটা সত্যি। আপনি আর আমি যা দেখেছি তা একদম সত্যি ছিল। কারণ এইবার আমি আবার আয়নাতে তাকিয়ে ওই একই জিনিস দেখেছি। আমার মৃত চাচার চেহারাটা আয়নায় স্পষ্ট ভেসে উঠেছিল। তিনি যেন আমার দিকে তাকিয়ে হাসছিলেন। ভাই আপনি আমাকে অভয় দেওয়ার জন্য মিথ্যে বলছেন তাই না? তার কথায় আমার বুকের ভেতরটাও কেঁপে উঠল। আমি আর কোনো উপায় না পেয়ে তাকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, আসলে ভাই আপনাকে একটা কথা বলি, অনেক সময় মৃতদেহের ওপর কিছু খারাপ জিনিসের আসর হয়, আর সেই জিনিসগুলোই আমাদের ভয় দেখানোর চেষ্টা করে। আমাদের এখন ভয় পেলে চলবে না, মন শক্ত রাখতে হবে। তাছাড়া আমরা তো দুজন মানুষ একসাথে আছি, আমরা একা নই। আমার কথা শুনে লোকটা যেন আরো বেশি ভেঙে পড়ল। সে ফিসফিস করে বলল, তার মানে আমরা আগের বারও ভুল দেখিনি। এই বলে সে চুপ হয়ে গেল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে মনে মনে কোনো দোয়া পড়ছে, যাতে তাড়াতাড়ি ভয়ঙ্কর যাত্রা শেষ হয় আর সে তার চাচার লাশ নিয়ে সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারে। আমিও মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা সহজে শেষ হবে না। সাব্বির ভাইয়ের আতঙ্কিত অবস্থা দেখে আমার নিজের ভয়টাও যেন দ্বিগুণ হয়ে গেল। পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছানো। আমি তাই আর দেরি না করে অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে দিলাম। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই গাড়িটা বাতাসের মতো ছুটে চলল। রাস্তার দুপাশের গাছপালা, বিদ্যুতের খুঁটিগুলো ঝাপসা ছায়ার মতো পেছনে মিলিয়ে যাচ্ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমার পাশে বসা সাব্বির ভাইও হয়তো মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন, কারণ তার ঠোঁট দুটো অনবরত নড়ছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমরা দুজনেই পেছন থেকে একটা বেশ জোরালো শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল যেন কোনো ভারী জিনিস ধপাস করে পড়ে গেল। আমার মনে হলো লাশটা হয়তো স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আমরা দুজনই একসাথে চমকে উঠলাম। আমি সঙ্গে সঙ্গে গাড়ির গতি কমিয়ে দিলাম এবং রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা থামালাম। গাড়ি থামতেই সাব্বির ভাই আমার হাতটা খপ করে ধরে ফেললেন। তার চোখ মুখে রাজ্যের আতঙ্ক। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই আমার খুব ভয় লাগছে, লাশটা যদি নিচে পড়েও যায় তাহলে ওখানেই থাক। আপনি দয়া করে গাড়ি থেকে নামবেন না, যা হওয়ার বাড়িতে গিয়ে দেখা যাবে। চলুন আমরা গাড়িটা চালিয়ে নিয়ে যাই। তার কথায় ভয় আর অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছিল, কিন্তু আমি তার কথায় সায় দিতে পারলাম না। আমার পেশাগত দায়িত্ববোধ আমাকে বাধা দিল। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, ভাই আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া নয়,
বরং লাশটা ঠিকঠাক মতো পৌঁছে দেয়া। যদি সত্যি লাশটা পড়ে গিয়ে থাকে তাহলে ওটাকে আবার স্ট্রেচারে তুলে রাখা আমার দায়িত্ব। আমি মনে করি একবার অন্তত অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে চেক করা দরকার। আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি দেখে আসছি। সাব্বির ভাই হয়তো আমার যুক্তির কাছে হার মানলেন, কিন্তু তার ভয় কাটল না। তিনি গাড়ির ভেতরেই জড়সড় হয়ে বসে রইলেন। আমি গাড়ির চাবিটা নিয়ে সাবধানে দরজা খুলে নামলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। আমি আমার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি কাঁপা কাঁপা হাতে পেছনের দরজাটা খুললাম। ভেতরে আলো ফেলতেই দেখলাম লাশটা ঠিক আগের মতোই স্ট্রেচারের ওপর সুন্দরভাবে শোয়ানো আছে। কাফনের কাপড় অবিকল একই রকম আছে, এক চুলও নড়চড় হয়নি। আমার মনে একটা বড় প্রশ্ন উঠল, তাহলে যে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আমরা দুজনে শুনলাম, সেটা কিসের শব্দ ছিল? এই নির্জন রাস্তায় চলন্ত গাড়ির ভেতর থেকে এমন শব্দ আসার তো আর কোনো উৎস থাকতে পারে না। আমি কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইলাম। কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে না পেয়ে আমি আবার দরজাটা সাবধানে লাগিয়ে দিলাম এবং সামনের ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেলাম। আমি গাড়িতে উঠে বসতেই সাব্বির ভাই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, সবকিছু ঠিক আছে, লাশ জায়গাতেই আছে। হয়তো রাস্তার কোনো গর্তে চাকা পড়ার কারণে এমন শব্দ হয়েছে। যদিও আমি জানতাম আমার এই ব্যাখ্যাটা কতটা খোঁড়া। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম। সাব্বির ভাইয়ের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম যে তিনি প্রচন্ড ভয় পাচ্ছেন। তার ভয় কাটানোর জন্য এবং পরিবেশটা হালকা করার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কোথায় থাকেন? আমার প্রশ্নে তিনি যেন কিছুটা স্বাভাবিক হওয়ার সুযোগ পেলেন। তিনি বলতে শুরু করলেন, আমি ডেমরায় থাকি ভাই। আমার চাচা জহিরুল চাচা থাকতেন মিরপুরে। মধ্যরাতে চাচার বাসা থেকে কল আসে যে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। চাচি ফোন করে কান্নাকাটি করছিলেন। খবর পেয়ে আমরা তড়িঘড়ি করে সেখানে চলে যাই। সেখান থেকে তাদের বাড়ির কাছে একটা ছোট হাসপাতালে চাচাকে ভর্তি করা হয়, কিন্তু সেখানে দুপুর পর্যন্ত চিকিৎসা চললেও অবস্থার কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা বলেন তাকে কোনো বড় হাসপাতালে নিতে হবে। আমরা ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বড় হাসপাতালের দিকে রওনা দিই, কিন্তু দুর্ভাগ্য, পথেই তিনি হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা ওনাকে দেখেই বলেন যে উনি আর বেঁচে নেই। কথাগুলো বলতে বলতে তার গলাটা ধরে আসছিল। তিনি আরো বললেন, আমার চাচির অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছেন। তাদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আমার চাচার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে, সেও ছোট। তাই পরিবারের বড় ছেলে হিসেবে আমি এসেছি তার লাশটা নিয়ে যেতে। আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করেই মনে হলো যেন কোনো বিশাল আকৃতির পাথর প্রচন্ড শক্তিতে কেউ আমাদের অ্যাম্বুলেন্সের ছাদের ওপর ছুঁড়ে মেরেছে। দুম করে এত বিকট একটা শব্দ হলো যে আমাদের দুজনের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হচ্ছিল যেন কানের পর্দা ফেটে যাবে। আমি ভয়ে সজোরে ব্রেক কষলাম। সাব্বির ভাই, যার বয়স আনুমানিক 30 থেকে 32 হবে, ভয়ে চিৎকার করে উঠলেন। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থামিয়ে দিলাম। আমরা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি গাড়ি থেকে নামলাম এটা দেখার জন্য যে ছাদের উপর থেকে এত জোরে কিসের আওয়াজ এলো। আমার সাথে সাথে সাব্বির ভাইও গাড়ি থেকে নামলেন। রাস্তার একপাশে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। আমি মোবাইলের আলো ফেলে ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। ছাদটা একদম ফাঁকা, স্বাভাবিক, কোনো টোলও পড়েনি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার কি মনে হলো, আমি হাঁটু গেড়ে বসে অ্যাম্বুলেন্সের নিচটা দেখার চেষ্টা করলাম। আর নিচে তাকাতেই যে দৃশ্য আমি দেখলাম তা আমার শরীরকে বরফের মতো ঠান্ডা করে দিল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের ঠিক মাঝ বরাবর নিচে একটা ধবধবে সাদা কাফনের কাপড় পড়ে আছে। এটা দেখে আমার গলা শুকিয়ে গেল। একটা কাফনের কাপড় কিভাবে চলন্ত অ্যাম্বুলেন্সের নিচে আসতে পারে? প্রথম অবস্থায় প্রচন্ড ভয় পেলেও আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি নিজেকে বোঝালাম যে হয়তো রাস্তায় কোনো কারণে একটা সাদা কাপড় পড়েছিল, আর আমি ঠিক সেই কাপড়ের বরাবর গাড়িটা থামিয়েছি, তাই এমনটাই মনে হচ্ছে। এই ভেবে আমি সাব্বির ভাইকে নিয়ে আবার গাড়িতে ওঠার জন্য তার দিকে তাকালাম, কিন্তু তার দিকে তাকিয়ে আমি যেন জমে গেলাম। আমি দেখলাম লোকটি অ্যাম্বুলেন্সের ছাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, যেন সে বরফের মতো জমে গেছে। তার চোখ মুখে রাজ্যের বিস্ময় আর আতঙ্ক। আমি তাকে ডাক দিলাম, সাব্বির ভাই চলুন ভেতরে যাই, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দিল না। সে একইভাবে ছাদের দিকে তাকিয়ে রইল। আমি তার কাছে গিয়ে তার হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বললাম, আরে ভাই কি দেখছেন, চলুন তাড়াতাড়ি ভেতরে চলুন। আমার ঝাঁকুনি খেয়ে লোকটি যেন চেতনা ফিরে পেল। সে আমার দিকে তাকিয়ে ফ্যাল করে বলল, আপনি কি গাড়ির উপরে কিছু দেখেছেন? আমি বললাম, না তো, ছাদের উপরে তো কিছুই দেখিনি।
সবকিছু তো স্বাভাবিকই ছিল। লোকটা আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, আমার কথায় বিশ্বাস করুন, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি ছাদের দিকে তাকাতেই দেখি অ্যাম্বুলেন্সের উপরে একটা কুচকুচে কালো ধোঁয়ার মতো অবয়ব জমাট বেঁধেছিল। ধোঁয়াটা এতটাই কালো ছিল যে রাতের অন্ধকারও তার কাছে ম্লান। আপনি সত্যি এমন কিছু দেখেননি? আমি তার কথা শুনে শিউরে উঠলাম, কিন্তু আমি যে অ্যাম্বুলেন্সের নিচে একটা কাফনের কাপড় দেখেছি সে কথাটা আর তাকে বললাম না। বললে সে হয়তো ভয়ে জ্ঞান হারাবে। আমি শুধু বললাম, না ভাই, আমি কিছুই দেখিনি, হয়তো আপনার চোখের ভুল, আমাদের আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না, চলুন ভেতরে চলে যাই। আমরা দুজনেই প্রায় দৌড়ে গাড়িতে উঠে পড়লাম। আমি আবার ড্রাইভিং শুরু করলাম, কিন্তু আমার মন বলছিল খুব ভয়ঙ্কর কিছু একটা আমাদের পিছু নিয়েছে। গাড়ির ভেতরে তখন পিনপতন নীরবতা, বাইরের অন্ধকারের চেয়েও গভীর এক অন্ধকার যেন আমাদের দুজনকেই গ্রাস করে নিয়েছিল। একটু আগের সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর পর আমি বা সাব্বির ভাই কেউই আর একটি কথা বলিনি। আমি শুধু প্রাণপণে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর তিনি হয়তো ভয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। স্ট্রেচার থেকে লাশ পড়ে যাওয়ার শব্দ, অথচ লাশ জায়গাতেই থাকা, তারপর গাড়ির ছাদে সেই বিকট আওয়াজ, অ্যাম্বুলেন্সের নিচে পড়ে থাকা কাফনের কাপড়, আর সাব্বির ভাইয়ের দেখা সেই কালো ধোঁয়ার মতো অবয়ব, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমরা কোনো এক অস্বাভাবিক ঘটনার জালে জড়িয়ে পড়েছি। কিছুক্ষণ এভাবে চলার পর সাব্বির ভাই হঠাৎ খুব নিচু গলায় বলে উঠলেন, ভাই, গাড়িটা একটু থামান, আমার একটু হালকা হতে হবে। তার গলার স্বরে কেমন একটা অসহায়ত্ব ছিল। আমি বুঝতে পারলাম এই প্রচন্ড মানসিক চাপের মধ্যে তার শারীরিক অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আমি অনুভব করছিলাম যে আমারও একটু বিরতি দরকার, তাই আমি রাস্তার একপাশে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামালাম। জায়গাটা ছিল বেশ নির্জন। রাস্তার দুই পাশে বড় বড় গাছগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকে পড়েছে যে দেখে মনে হচ্ছিল যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি ইঞ্জিন বন্ধ করে গাড়ির চাবিটা হাতে নিলাম। আমরা দুজনেই গাড়ি থেকে নামলাম। সাব্বির ভাই রাস্তার একপাশে গাছের আড়ালে চলে গেলেন। আমিও একটু দৌড়ে গিয়ে হালকা হয়ে নিলাম। পুরো প্রক্রিয়াটা সারতে আমাদের বড়জোর 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। আমরা যখন অ্যাম্বুলেন্সের দিকে ফিরে আসছিলাম তখনই দূর থেকে একটা দৃশ্য দেখে আমাদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা হা করে খোলা। এটা দেখে আমাদের দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি দৌড়ানোর আগে শুধু বলেছিলাম, দরজা তো আমি নিজের হাতে লক করে গিয়েছিলাম। আমাদের দুজনের মনেই তখন একটাই ভয়, আবার কেউ লাশটা নিয়ে চলে গেল না তো। যদিও এই নির্জন রাস্তায় এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, কিন্তু যা যা ঘটছিল তাতে কোনো কিছুই আর অসম্ভব মনে হচ্ছিল না। আমরা প্রায় দৌড়ে অ্যাম্বুলেন্সের খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভেতরে আলো ফেললাম, আর ভেতরের দৃশ্য দেখে আমাদের দুজনেরই চোখ কপালে উঠে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরটা একদম ফাঁকা, স্ট্রেচারটা খালি পড়ে আছে, কিন্তু লাশটা নেই। কাফনে মোড়ানো সেই দেহটা যেন বাতাসে মিলিয়ে গেছে। এই দৃশ্য দেখে সাব্বির ভাই প্রায় চিৎকার করে উঠলেন, আমার চাচার লাশ কোথায় গেল? তার কণ্ঠের আর্তনাদ সে নির্জন পরিবেশে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করলো। আমরা দুজন পাগলের মতো এদিক সেদিক লাশটা খুঁজতে শুরু করলাম। রাস্তার পাশে গাছের ঝোপের আড়ালে সব জায়গায় আলো ফেলে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। মাঝে মাঝে 2-1টা ট্রাক বা বাস তীব্র গতিতে রাস্তা পার হয়ে যাচ্ছিল। তাদের হেডলাইটের আলোয় আমাদের ছোটাছুটি করা ছায়ামূর্তিগুলো আরো বেশি ভৌতিক দেখাচ্ছিল। কি করব, কোথায় খুঁজবো, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো তার গাড়ি থেকে লাশ উধাও হয়ে যাওয়া। আমি যদি লাশ ছাড়া গন্তব্যে পৌঁছাই তাহলে মৃতের পরিবারের কাছে কি জবাব দেব, পুলিশকে কি বলবো? এসব ভাবতে ভাবতে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন এমন একটা ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে পড়ল যা আমার পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি যখন হতাশ হয়ে তাকাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার চোখ চলে গেল অ্যাম্বুলেন্সের ছাদের ওপর, আর সেখানে যা দেখলাম তাতে আমার রক্ত চলাচল যেন থেমে গেল। আমি দেখলাম কাফনে মোড়ানো লাশটা অ্যাম্বুলেন্সের ছাদের ওপর একবারে স্থির হয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ থেকে একটাও শব্দ বের হলো না। আমি যেন নিজের জায়গায় বরফের মতো জমে গেলাম। আমার মস্তিষ্ক কিছুতে এই দৃশ্যটা মেনে নিতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? একটা মৃতদেহ যা কিনা অ্যাম্বুলেন্সের ভেতরে তালাবদ্ধ ছিল, সেটা নিজ থেকে দরজা খুলে গাড়ির ছাদে উঠে যেতে পারে? আমার এই পাথরের মতো অবস্থা দেখে সাব্বির ভাই আমার দিকে তাকালেন। তারপর আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকে তার দৃষ্টি অনুসরণ করে তিনিও ছাদের দিকে তাকালেন।
আর ছাদের উপর লাশটা দেখতে পেয়ে তিনি আতঙ্কে এমন এক বিকট চিৎকার দিয়ে উঠলেন যা বনের পশু পাখিদেরও ঘুম ভাঙিয়ে দিয়েছিল। তার সেই ভয়ের তো চিৎকার শুনে আমার ঘোর কাটল। আমি হতচকিত হয়ে তার দিকে তাকালাম, আর সেও আমার দিকে ফেল করে তাকিয়ে রইল। আমরা দুজনই বোবার মতো একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলতে শুরু করলাম। আমাদের দুজনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটা লাশ কিভাবে অ্যাম্বুলেন্সের ছাদের উপর উঠে যেতে পারে? এই অবাস্তব অসম্ভব ঘটনার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লাশটাকে ছাদ থেকে নিচে নামাতে হবে। কিন্তু সত্যি বলতে আমার এক পাও এগোনোর সাহস হচ্ছিল না। ওই লাশটাকে স্পর্শ করার কথা ভাবতেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল ওটার কোনো সাধারণ মৃতদেহ নেই, ওটা ভয়ঙ্কর কিছু একটার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কিন্তু দায়িত্বের কাছে ভয়কে হার মানতেই হলো। বাধ্য হয়ে আমি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা ছোট্ট মই বের করলাম। মইটা অ্যাম্বুলেন্সের গায়ে লাগিয়ে আমি সাব্বির ভাইকে বললাম, ভাই, ভয় পেলে চলবে না, যা করার আমাদেরই করতে হবে। আমি কাঁপা কাঁপা পায়ে মই বেয়ে অ্যাম্বুলেন্সের ছাদ পর্যন্ত পৌঁছালাম। কিন্তু একটা লাশ একা নিচে নামানো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নিচে দাঁড়ানো সাব্বির ভাইকে বললাম, শুনুন, আমি ছাদ থেকে লাশটা আস্তে আস্তে নিচের দিকে ঠেলে দিচ্ছি, আর আপনি নিচ থেকে সাবধানে ধরে ফেলবেন। ভয় পাবেন না, আমি আছি। লোকটা ভয়ে আমতা আমতা করতে করতে রাজি হলো, কারণ সেও বুঝতে পারছিল এছাড়া আর কোনো উপায় নেই। আমরা এমন এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিলাম যা ইতিমধ্যেই আমাদের দুজনের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমি ছাদে উঠে কাফনে মোড়ানো দেহটার দিকে হাত বাড়ালাম। আমার হাত দুটো থরথর করে কাঁপছিল। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে লাশটার গায়ে হাত রাখলাম। লাশটা বরফের মতো ঠান্ডা ছিল। আমি যখন অ্যাম্বুলেন্সের ছাদের উপর দাঁড়িয়ে কাফনে মোড়ানো দেহটার দিকে হাত বাড়িয়েছিলাম, তখন আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। সাব্বির ভাই নিচে দাঁড়িয়েছিলেন, তার মুখটা ভয়ে আর উদ্বেগে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে আবারও বললাম, ভাই, শক্ত করে ধরবেন, আমি আস্তে আস্তে নামাচ্ছি। তিনি শুধু মাথা নাড়ালেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে লাশটাকে ধরে ছাদের কিনারার দিকে ঠেলে দিতে শুরু করলাম। দেহটা আচমকা হালকা মনে হচ্ছিল। আমি সাবধানে লাশটার অর্ধেক অংশ ছাদের বাইরে ঝুলিয়ে দিলাম এবং সাব্বির ভাইকে ইশারা করে ধরার জন্য বললাম। তিনি এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে লাশটা ধরতে গেলেন। কিন্তু যে মুহূর্তে তিনি লাশটা ধরেছেন, সেই মুহূর্তে এক অঘটন ঘটল। হয়তো ভয়ের কারণে অথবা লাশের ভারে তার হাত ফসকে গেল, আর পরের মুহূর্তেই লাশটা ধপাস করে একটা শব্দ করে সরাসরি তার গায়ের ওপর পড়ল। লাশটা লোকটার উপরে পড়তে তিনি এক ভয়ার্ত চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। প্রায় লাফিয়ে মই বেয়ে নিচে নামলাম। সাব্বির ভাই লাশের নিচে চাপা পড়ে ছটফট করছিলেন। আমি দৌড়ে গিয়ে তার উপর থেকে লাশটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু লাশটা সরাতে গিয়ে আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যে লাশটাকে ছাদের উপর আমার কাছে অস্বাভাবিক হালকা মনে হয়েছিল, এখন সেই লাশটাকেই মনে হচ্ছিল যেন কয়েকশো কেজি ওজনের একটা পাথরের চাই। আমি আমার সমস্ত শক্তি দিয়েও লাশটাকে 1 ইঞ্চি সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি লাশটাকে মাটির সাথে চেপে ধরে রেখেছে। আমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না একটা লাশের ওজন হঠাৎ করে এত বেড়ে যেতে পারে কিভাবে। আমি মরিয়া হয়ে আবার চেষ্টা করলাম। এবার আমার সাথে সাব্বির ভাইও নিচে থেকে সাহায্য করতে শুরু করলেন। আমাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অনেক কষ্টে ঘাম ঝরিয়ে আমরা কোনো মতে লাশটা লোকটার উপর থেকে সরাতে পারলাম। লাশটা তার উপর থেকে সরানোর পর সাব্বির ভাই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, লাশের ওজন এত বেশি হলো কিভাবে? আমার মনে হচ্ছিল আমার বুকের পাঁজরগুলো সব ভেঙে যাবে। তার কথা শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, ঠিকই বলেছেন ভাই, লাশটা প্রচন্ড ভারী মনে হচ্ছিল। আমি একা কিছুতেই সরাতে পারছিলাম না। আমাদের দুজনের কাছে এই ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু তখন এসব নিয়ে ভাবার সময় ছিল না। আমাদের প্রধান কাজ ছিল লাশটাকে আবার অ্যাম্বুলেন্সের ভেতরে তোলা। আমরা দুজন মিলে অতি কষ্টে প্রায় টেনে হিঁচড়ে লাশটাকে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার কাছে নিয়ে গেলাম। স্ট্রেচারে তোলার সময় আমাদের দুজনেরই নাভিশ্বাস উঠে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমরা একটা মৃতদেহ নয়, বরং একটা লোহার সিন্দুককে তোলার চেষ্টা করছি। কোন রকমে লাশটা আবার অ্যাম্বুলেন্সের ভেতরে স্ট্রেচারে রাখার পর আমরা দুজনই হাঁপাতে লাগলাম। আমাদের দুজনের শরীরে ঘামে ভিজে জবজব করছিল। আমরা তাড়াতাড়ি পেছনের দরজাটা সজোরে লাগিয়ে দিলাম, যেন ভেতরের ভয়ঙ্কর কিছু আর বাইরে বেরিয়ে আসতে না পারে। তারপর প্রায় দৌড়ে এসে সামনের সিটে বসে পড়লাম। আমার হাত পা তখনও কাঁপছিল। আমি কাঁপা হাতে চাবি ঘুরিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এবার আর এক বিপত্তি দেখা দিল। অ্যাম্বুলেন্স স্টার্ট নিল না।
আমি আবার চেষ্টা করলাম, চাবি ঘোরাতেই শুধু একটা খটখট শব্দ হচ্ছে, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছে না। আমি বারবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ফলাফল একই। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই নির্জন রাস্তায় মাঝরাতে একটা অভিশপ্ত লাশ নিয়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আমি বুঝতে পারছিলাম গাড়িতে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। সেটা দেখার জন্য আমাকে আবার গাড়ি থেকে নামতে হবে। আমি সাব্বির ভাইকে বললাম, ভাই আপনি বসুন, আমি দেখছি গাড়ির কি সমস্যা হলো। তিনি ভয়ে ভয়ে বললেন, ভাই আমাকে একা রেখে যাবেন না। আমি তাকে অভয় দিয়ে বললাম, আমি তো গাড়ির সামনেই থাকবো, ভয় পাবেন না। এই বলে আমি অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামলাম। গাড়ির বনেট খোলার জন্য আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন অভ্যাসবশত আমার চোখ গেল অ্যাম্বুলেন্সের পেছনের দিকে। আর যা দেখলাম তাতে আমার বুকের রক্ত আবার হিম হয়ে গেল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা, যেটা আমরা দুজন মিলে এত কষ্ট করে সজোরে লাগিয়েছিলাম, সেটা আবার সামান্য খোলা। একটা চাপা ভয়ের স্রোত আমার শির দ্বারা দিয়ে বয়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা খুবই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। গাড়ির ইঞ্জিন বিকল হওয়া এবং দরজা আবার খুলে যাওয়া, এই দুটো ঘটনা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আমার মনে হলো ভেতরে সেই খারাপ জিনিসটা চায় না যে আমরা এখান থেকে যাই, সে আমাদের এখানে আটকে রাখতে চায়। আমি সাব্বির ভাইকে কিছু না বলে ভয়ের তো পায়ে কাঁপা কাঁপা বুকে আবার অ্যাম্বুলেন্সের সেই খোলা দরজার দিকে এগিয়ে গেলাম। আমার প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি জানি না দরজার ওপাশে আমার জন্য কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর সাহসে ভর করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি যখন অ্যাম্বুলেন্সের সামনে খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গিয়েছিল। আমি জানি না ভেতরে কি দেখব, কিন্তু আমার মন বলছিল খুব ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজাটা পুরোপুরি খুললাম, আর ভেতরের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেখলাম লাশটা আবার স্ট্রেচার থেকে নিচে পড়ে আছে। কাফনে মোড়ানো দেহটা অ্যাম্বুলেন্সের মেঝেতে এমনভাবে পড়েছিল যেন কেউ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি আর একা লাশটা তোলার সাহস পেলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি একা ভেতরে ঢুকি তাহলে হয়তো আর জীবন্ত বেরিয়ে আসতে পারবো না। আমি দৌড়ে গাড়ির সামনের দিকে গেলাম এবং সাব্বির ভাইকে ইশারা করে ডাকলাম। তিনি প্রথমে আসতে না চাইলেও আমার ভয়ার্ত মুখ দেখে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ি থেকে নেমে এলেন। আমরা দুজনে মিলে আবার ধরাধরি করে লাশটা তোলার জন্য ভেতরে ঢুকলাম। কিন্তু যে মুহূর্তে আমরা লাশটা ধরলাম, আমরা দুজনেই প্রচন্ড অবাক হয়ে গেলাম, কারণ এখন আর লাশটার সেই অস্বাভাবিক ওজন ছিল না। লাশটা আবার আগের মতোই স্বাভাবিক ওজনের হয়ে গেছে। যে লাশটাকে একটু আগেই আমাদের কাছে লোহার সিন্ধুকের মতো ভারী মনে হচ্ছিল, সেই লাশটাই এখন আমরা দুজন খুব সহজে তুলে ফেললাম। এই অদ্ভুত ঘটনাটা আমাদের ভয়কে আরো বহুগুণ বাড়িয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম কোনো এক অদৃশ্য শক্তি আমাদের সাথে খেলা করছে। আমরা খুব কষ্টে লাশটা আবার স্ট্রেচারে ওঠালাম। এবার আমরা দুজনেই লাশটার দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিলাম। আমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে বেরিয়ে আসব। ঠিক সেই সময় আমার চোখ পড়ল লাশের গায়ের ওপর। আমি খেয়াল করলাম লাশের হাতের দিক থেকে কাফনের কাপড়টা কিছুটা খুলে গেছে। একজন পেশাদার চালক হিসেবে আমার দায়িত্ববোধ জেগে উঠল। আমি ভাবলাম কাপড়টা ঠিক করে দেওয়া উচিত। আমি কাপড়টা আবার ঠিক করে পেঁচিয়ে দেওয়ার জন্য যেই না লাশের হাতের কাছে গিয়েছি, ঠিক তখনই এক অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেই মৃতদেহটা যে এতক্ষণ নিথর হয়ে পড়েছিল, হঠাৎ তার কাফনের ভেতর থেকে হাতটা বের করে আমার হাতটা সজোরে চেপে ধরল। সেই স্পর্শটা ছিল বরফের চেয়েও ঠান্ডা, কিন্তু তার চাপ ছিল লোহার মতো শক্ত। আমি ভয়ে আতঙ্কে যন্ত্রণায় এমন এক চিৎকার দিলাম যে আমার নিজের কানে অবিশ্বাস্য শোনাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার হাতের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি আমার সমস্ত শক্তি দিয়েও আমার হাতটা ছাড়াতে পারছিলাম না। আমার চিৎকার শুনে সাব্বির ভাই, যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন, ভয়ে এক লাফে অ্যাম্বুলেন্স থেকে নেমে গেলেন। আমি তখন যন্ত্রণায় ছটফট করতে করতে তার কাছে সাহায্য চাইতে শুরু করলাম। আমি চিৎকার করে বলছিলাম, ভাই আমাকে বাঁচান, আমার হাতটা ছাড়ান, আমাকে ফেলে যাবেন না। আমার আর্তনাদ শুনে লোকটা হয়তো কিছুটা সাহস ফিরে পেল। সে ভয়ে ভয়ে এক পা দুপা করে এগিয়ে এলো এবং আমার সাথে সেই লাশের হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনেক ধস্তাধস্তির পর কোনো এক অলৌকিক উপায়ে আমরা সফল হলাম। লাশের হাতটা যে মুহূর্তে আমার হাতকে ছেড়ে দিল, আমরা দুজনে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। আমরা দৌড়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে পিছনের দরজাটা সজোরে বন্ধ করে দিলাম। আমরা প্রায় পাগলের মতো দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনের সিটে গিয়ে বসলাম। আমি আর কোনো কিছু না ভেবেই আল্লাহর নাম নিয়ে আবার গাড়ির চাবিতে মোচড় দিলাম। আর আশ্চর্য যে গাড়িটা একটু আগে স্টার্ট নিচ্ছিল না,
সেটা আবার এক চান্সেই গর্জন করে চালু হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। এক্সিলারেটরের সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে আমি অ্যাম্বুলেন্সটা তীব্র গতিতে চালিয়ে দিলাম। গাড়ি চালাতে চালাতে আমরা দুজনই বারবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম। কখনো মনে হচ্ছিল কেউ যেন দরজাটা খোলার জন্য ধাক্কা দিচ্ছে, কখনো বা মনে হচ্ছিল কেউ যেন ধাতব কিছু দিয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে। শব্দগুলো আমাদের স্নায়ুর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করছিল। কিন্তু এবার আর আমরা একবারের জন্য পেছনে তাকাইনি, ওই শব্দগুলোর দিকে মনোযোগ দেইনি। সাব্বির ভাই তখন কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই পেছনে যাই হয়ে যাক, এবার আর আপনার অ্যাম্বুলেন্স থামানোর কোনো প্রয়োজন নেই। একেবারে আমার চাচার বাড়ির সামনে গিয়ে অ্যাম্বুলেন্স থামাবেন। ওই অদ্ভুত আর ভয়ঙ্কর আওয়াজগুলো কোনোভাবেই এড়ানো যাচ্ছিল না। কিন্তু প্রাণের ভয়ে আর আতঙ্কে আমরা দুজন সেই শব্দগুলোকে উপেক্ষা করে এগিয়ে চললাম। আমার শুধু মনে হচ্ছিল কখন এই অভিশপ্ত যাত্রা শেষ হবে। অবশেষে দীর্ঘ এক ভয়ঙ্কর যাত্রার পর ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। গ্রামের ভেতরে একটা বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছিল। আমাদের অ্যাম্বুলেন্স দেখেই তারা কান্নাকাটি শুরু করে দিল। সেখানে মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। তারা এসে আমাদের কাছ থেকে লাশটা বুঝে নিলেন। তারপর চলে এলো আমার বিদায় নেওয়ার সময়। আমি যখন আমার পারিশ্রমিক নিয়ে ফিরে আসছি, তখন আমি সেই লোকটার দিকে তাকালাম যে আমার সাথে ভয়ঙ্কর যাত্রার সঙ্গে ছিল। সাব্বির ভাইও আমার দিকে তাকালেন। আমাদের দুজনের চোখেই ছিল সেই রাতের বিভীষিকার ছাপ। আমাদের ঠোঁটের কোণে কোনো কথা ছিল না, কিন্তু আমাদের চোখ যেন একে অপরের সাথে হাজারো কথা বলে নিল। আমরা দুজনই জানতাম আমরা এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি যা কাউকে কোনোদিন বলেও বিশ্বাস করানো যাবে না। আমি আর সেখানে দাঁড়ালাম না, অ্যাম্বুলেন্সে উঠে পড়লাম। সেখান থেকে আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের আলোয় চারদিক পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরটা সেই রাতের মতোই অন্ধকার হয়েছিল। আমি জানি এই রাতের স্মৃতি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক হাসান। উনি পেশায় একজন পুলিশ সদস্য, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন, অর্থাৎ ডিএমপিতে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। ওনার দাদার নাম নাজিম উদ্দিন সর্দার। দাদার মুখ থেকে এই ঘটনাটি বেশ কয়েকবার উনি শুনেছেন। তো চলুন ঘটনায় চলে যাই। সাল 1974 বা 75 সাল। ওই সময় দাদার বয়স 35-এর মতো। দাদা কিন্তু মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। উনি ছিলেন যেমন সাহসী তেমনি শক্তিশালী, লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। আর ওনার বাড়ি ছিল কিন্তু চলন বিলের পাশে। চলন বিলে কিন্তু অনেক আগে থেকেই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর দাদার পারিবারিক অবস্থাও আল্লাহর রহমতে বেশ ভালোই ছিল বলতে হবে। দাদার শখ ছিল মাছ ধরা। বর্ষাকালে বিলে যখন পানি থাকতো তখন দাদা ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। এটা ছিল তার শখ। এই নিয়ে দাদার পরিবারের লোকজন কিন্তু দাদাকে অনেক বকাঝকা করতেন, কেননা মাছ খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, শুধু মাছ ধরার নেশাটাই ছিল। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে দাদার ফেরত আসার আগ পর্যন্ত দাদিকে রাত জেগে বসে থাকতে হতো। উনি যে মাছগুলো আনতেন সেগুলো কাটাকুটি করতে হবে। আবার দাদার মা বাবাও দাদাকে নিয়ে চিন্তায় থাকতেন, কেননা ওই সময় বিশেষ করে বর্ষাকালে ওই চলন বিলের আশেপাশের এরিয়াতে ডাকাতের উপদ্রব খুবই বেড়ে গিয়েছিল। এই কারণে মূলত তাকে নিয়ে চিন্তায় থাকতো তার পরিবারের লোকজন। তো যাই হোক, দাদা কিন্তু এসবে কোনো পাত্তাই দিতেন না। উনি ওনার মতো করে ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেতেন। পরিবারের সদস্যরা যে কথা বলতেন, এক কান দিয়ে প্রবেশ করিয়ে অন্য কান দিয়ে বের করে দেবার মতো অবস্থা হতো আর কি। এক রাতে উনি যখন বের হয়ে গেছেন, জ্যোৎস্না রাত ছিল, বৈঠা নিয়ে বের হয়ে গেছেন। রাত তখন আনুমানিক 8টা বাজে আর কি। তখনকার সময় রাত 8টা মানে তো বোঝাই যায় চারদিকে একদম শুনশান নীরবতা, অনেক রাত বলেই মনে হতো আর কি। উনি তো বের হয়ে গেছেন, হাতে একটা ছোট্ট লাইট নিয়ে চলে গিয়েছেন। প্রতিদিনের মতো কারেন্ট জাল পেতে রাখতেন যে সমস্ত জায়গাগুলোতে, ওইখানে উনি গিয়ে জাল পেতে রেখেছেন। এরপর উনি আবার বাড়িতে চলে আসবেন, পরে সকালের দিকে বা ভোরের দিকে উনি আবার যাবেন। তো এরকম চিন্তা করেছেন, এরকমটাই উনি সবসময় করতেন আর কি। জাল পাতার এই কাজটা করতে করতে রাত আনুমানিক 10:30টার মতো বেজে যায় আর কি। দাদা ওনার নির্দিষ্ট জায়গায় জাল পাতার পর নৌকা নিয়ে পাড়ের দিকে চলে আসেন। পাড়ে এসে নৌকাটা খুঁটির সাথে বেঁধে সামনের দিকে আগাচ্ছিলেন। তো যেখান দিয়ে হেঁটে আগাচ্ছিলেন ওখানে কাদা ছিল।
হঠাৎ করে কাদার ভেতরে পায়ের নিচে কোন একটা জিনিস অনুভূত হয়, শক্ত শক্ত। আমার মনে হচ্ছে যে জিনিসের উপর পা পড়েছে এক সাইডে একটা গর্তের মতো আছে, মানে ওটা একটা মুখ রয়েছে। উনি পা দিয়ে একটু টাচ করে বারবার বোঝার চেষ্টা করছেন ঘটনাটা কি, পায়ের এখানে কি ঠেকলো, জিনিসটাই বাকি। এরপর উনি কাদার ভিতরে হাত ঢুকিয়ে ওই জিনিসটাকে ধরে বের করে আনেন। তখন বোঝা গেল যে এই জিনিসটা আসলে একটা পিতলের ছোট্ট পাতিল। মুখটা খুব সুন্দর করে শক্ত করে কোন একটা প্লেট দিয়ে লাগানো আছে। তো ওই জায়গায় যখন উনি পা দিয়ে বারবার আঘাত করছিলেন, মানে কি বোঝার জন্য, ওইখানে একটা গর্তের মতো মনে হচ্ছিল। তো এটাই হচ্ছে সেই জিনিস। উনি চিন্তা করলেন কি না কি, আচ্ছা থাক, এটা নৌকার যে গোলই রয়েছে ওইখানে রেখে চলে যাই, পরে এসে দেখব জিনিসটা কি। উনি তো বাসায় চলে আসছেন, আবার সকালবেলা মাছ ধরার জন্য গিয়েছেন, ওটা কিন্তু ওই নৌকাতেই আছে। উনি ওটার কথা ভুলেই গেছেন একরকম। এরপর পরের দিন আবার আগের মতো রাত 8টা সাড়ে 8টার দিকে জাল নিয়ে বেরিয়ে গেছেন মাছ ধরার উদ্দেশ্যে। উনি যখন নৌকার কাছে এসেছেন, উনি দেখেন এই নৌকার গোলইয়ের উপরে একজন মুরব্বী বসে আছে, একদম স্বাভাবিক মানুষের মতোই দেখতে, গায়ে একটা চাদর জড়িয়ে আছেন আর কি। দাদা তো পুরোই অবাক। তখন দাদা ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বললেন যে আপনি কে, এত জায়গায় রেখে আপনি আমার নৌকায় বসে আছেন কেন? মুরব্বী লোকটি খুবই শান্তভাবে জবাব দিলেন, আমি পাশের গ্রামেই থাকি, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল, তাই তোমার নৌকায় বসে আছি। এই কথা শুনে দাদা একটু বিরক্তই হলেন। উনি বললেন যে আমার সাথে যদি আপনার এতই জরুরি দরকার হয়, আমার বাসায় যেতেন, নৌকায় এসে বসে থাকবেন কেন? আর আমি তো আজকে নাও আসতে পারতাম, আর আমি যে আসবই এটাও বুঝলেন কিভাবে? আর এখানে তো আরো নৌকা আছে দূরে দূরে, এটাই যে আমার নৌকা এটাও আপনি বুঝলেন কিভাবে? তখন মুরব্বী লোকটি বলে ওঠে, নাজিমুদ্দিন, আমি সব জায়গা চিনি, এখানকার সবাইকেই জানি। দাদার নাম হঠাৎ করে বলে ওঠার কারণে দাদা আর বেশি কিছু ভাবলেন না। দাদা ভাবলেন যে এলাকায় তো ওনার বাবার একটা ভালো সুনাম আছে, তাই হয়তো বা তাকেও চেনে। তখন মুরব্বী বললেন যে তুমি আগে নৌকায় উঠে জাল দেখতে শুরু করো তো বাপু, বেশি দেরি করলে তোমার জালে যে মাছগুলো আটকা পড়ছে এগুলো কিন্তু কাঁকড়ায় খেয়ে শেষ করে ফেলবে। বলে রাখা ভালো, বিলে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া থাকে, জালে মাছ আটকালে কাঁকড়াগুলো কিন্তু সেগুলো খেতে আসে। দাদার কথা না বাড়িয়ে মুরব্বীকে বলেন যে ঠিক আছে, আপনি তাহলে একটু বৈঠা বান, আমি জাল চেক করে দেখি, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। আর আপনি এর মধ্যে কি জরুরি কথা বলতে চান সেটাও বলে ফেলেন। দাদা ওই মুরব্বীর দিকে বৈঠা দিয়ে নৌকা এসে বসেন। মুরব্বী আর দাদা প্রথমে স্বাভাবিক কথাবার্তা বলছিলেন, আর দাদা জাল দেখছিলেন। তুলনামূলকভাবে অন্য দিনের থেকে একটু বেশি মাছই দাদা পাচ্ছিলেন। দাদাও খুশি। কিছুক্ষণের মধ্যে জাল দেখা শেষ হতেই দেখা গেল মাছ রাখার জন্য দাদা যে বড় পাতিল এনেছিলেন সেই পাতিল ভরে গেছে। দাদা এবার ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বলেন যে চাচা, আপনি তো আমাকে আপনার জরুরি কথাটাই বললেন না, যেটা বলার জন্য আপনি এত কষ্ট করে এখানে আসছেন। আমি তো একটু পরে বাসায় চলে যাব। তখন ওই মুরব্বী খুব শান্তভাবে বলে ওঠেন যে নাজিমুদ্দিন, কাল রাতে তুমি বাবা একটা পিতলের পাতিল পেয়েছিলে? জবাবে দাদা স্বাভাবিকভাবে বলেন, হ্যাঁ চাচা পেয়েছি, কিন্তু এটা আপনি জানেন কিভাবে? আমি নিজেই তো এটার কথা ভুলে গেছি, আপনার কথা শুনে তো আমার মনে আসলো, আর ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না। তখন ওই মুরব্বী মুচকি হেসে বললেন যে নাজিমুদ্দিন, আমি আগেই বলেছি আমি সব জানি। এবার দাদা একটু ভয় পেয়ে গেলেন। মুরব্বী অবশ্য বিষয়টা বুঝতে পেরে উনি বললেন যে শোনো বাবা, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমাকে চাচা বলেছো, তুমি আমার ছেলে সমতুল্য, আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার দাদার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভয়ে। দাদা বুঝতে পারছেন যে উনি কোনো একটা কিছুর খপ্পরে পড়েছেন। দাদা এবার ভয়ে ভয়ে বলে উঠলেন, আচ্ছা সত্যি করে বলেন তা আপনি কে, আমি আসলে খুব ভয় পাচ্ছি। তখন ওই মুরব্বী বলছেন, আমি কে এটা না জানাই তোমার জন্য ভালো, জানলে তো তুমি ভয় পাবে, তবে আমি যে কোনো মানুষ নেই এটা জেনে রাখো, আর এটাও জেনে রাখো আমি তোমার ক্ষতি করব না, আর এই বিষয়ে তুমি একদম 100% নিশ্চিত থাকো। ক্ষতি করার ইচ্ছা থাকলে তো আরো আগেই করতে পারতাম। দাদা তো ভয়ে ঘেমে একদম গোসল করে উঠেছেন। এবার উনি আস্তে আস্তে বলছেন যে আমাকে আপনি কিছু একটা বলতে আসছিলেন, তো বলেন দেখি। তখন ওই মুরব্বী বলে উঠলো আর কি, নাজিমুদ্দিন, কাল যে পিতলের পাতিলটা পেয়েছো ওটা কোথায় বাবা? ওইটা দিয়ে একটা কাজ আছে। দাদা তাড়াতাড়ি নৌকার গোলয়ের ওইখান থেকে ওই পিতলের পাতিলটা বের করে হাতে নিলেন। দাদা ভয়ে ভয়ে বললেন যে এই যে চাচা, এটাই তো গতকাল আমি পেয়েছিলাম। সেই মুরব্বী এবার সেই আগের মতো শান্তভাবে বললেন যে নাজিমুদ্দিন, এই পিতলের পাতিলের মুখটা খুলে দাও। দাদা ভয়ে কাঁপা কাঁপা হাতে ওনার শক্তি প্রয়োগ করে
পাতিলের মুখের ঢাকনাটা খুলে ফেললেন। সাথে সাথে আশেপাশের পরিবেশ এক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। এমন ধোঁয়া যে দাদা নৌকার এই পাশের গলই থেকে ওই পাশে বসে থাকা ওই মুরব্বীকে দেখতে পাচ্ছেন না। দাদা তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। ঠিক ওই সময় ওই ধোঁয়ার ভেতর থেকে গম্ভীর কণ্ঠে ওই মুরব্বী বলে ওঠে, ধন্যবাদ নাজিমুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আর ওই সময় বিকট কণ্ঠে এক হাসির শব্দ শোনা যাচ্ছিল। 4-5 মিনিট পর পরিবেশ একদম ঠান্ডা, ধোঁয়াও কেটে গেছে, আগের মতো একদম শান্ত পরিবেশ। কিন্তু ওই চাচা আর নাই, মানে ওই মুরব্বী নৌকায় আর নাই। নৌকা আছে বিলের মাঝখানে। চাচা তো নৌকা থেকে নেমে কোথাও যাবেন, তাই না? উনি তো নৌকা থেকে নামিনি। চাচা যেখানে ছিলেন ওখানে নৌকার উপরে বৈঠাটা পড়ে আছে। দাদা বুঝতে পেরেছেন যে আসলেই চাচা মানুষ নন। চাচা তো নিজেও বলেছিলেন। কিন্তু ওই সময় এতটাই ভয় পেয়েছিলেন যে নৌকার ভিতরে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। দাদা যখন জ্ঞান ফেরত আসে তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। দাদা নৌকার ভিতরে একাই আছে, নৌকা ওভাবেই ভাসছে। ভাসতে ভাসতে পাড়ের কাছে চলে এসেছে। কোন লোকজনও ওনাকে ধরাধরি করে আর বাসায় আনে নাই, কারণ তখনও কোন লোক ওনাকে দেখেইনি। আর ওই যে পাতিলের ভিতরে যে মাছগুলো ছিল, মাছগুলো কিন্তু ওরকমই ছিল, যেমন উনি দেখেছিলেন জ্ঞান হারাবার আগে ওরকমই ছিল। কোনো মাছ কমে নাই। মাছ যে বেড়ে গেছে অনেক সেটাও না, ওরকমই ছিল। দাদা দেরি না করে মাছগুলো নিয়ে বাসায় যান। বাসায় যাবার পর কাউকে কিছু না বলে গোসল করে নিয়েছেন। দাদি তো অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কেন রাতের বেলা বাসায় উনি আসেন নাই। সারা রাত পরিবারের সদস্যরা টেনশনে ছিলেন, থাকাটাই স্বাভাবিক। দাদা কিছু একটা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওই সময় দাদার মা বাবা এসেও তো দাদাকে ইচ্ছা মতো বকাঝকা শুরু করছেন। এদিকে দাদার শরীরে কিন্তু খুব জ্বর চলে এসেছিল, তো মানে ওই সময়ের মধ্যে আর কি, ততক্ষণে। তো দাদার শুধু একটা কথাই মনে আসছিল যে যা হলো এটা কি স্বপ্ন দেখলাম নাকি? ওই মুরব্বিটাই বা কে? কালো ধোয়ার মতো জিনিসটা যে দেখলাম, তারপর বিকট একটা হাসি দিল, এই হাসি দিল কে? দাদা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েন, ঘুমিয়ে যান আর কি। দিনের বেলাতে ঘুমানোর অভ্যাস খুব একটা ছিল না, তবে উনি যখন ঘুমিয়ে যান তখন ঘুমের মধ্যেই উনি দেখতে পেলেন কে যেন ওনার রুমের মধ্যে ঢুকলো। বুঝতে পারলেন এটা সেই মুরব্বী যাকে উনি নৌকার উপর দেখেছিলেন। তো সেই মুরব্বী দাদাকে বলছেন যে নাজিমুদ্দিন, আজকে রাতের বেলা একটু তাড়াতাড়ি চলে এসে নৌকার কাছে, তোমার মনে তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজকে প্রশ্নের উত্তর দিব। তো এই কথা শোনার পর দাদা ধরফড়িয়ে ঘুম থেকে উঠে দেখেন যে কেউ নাই, কিচ্ছু নাই। তার রুমে কেউই যে ছিল এটাও বোঝা যাচ্ছে না। দাদা বুঝতে পারলেন এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু দিনের বেলাতে এরকম একটা জীবন্ত স্বপ্ন উনি দেখেছেন, এটাও আসলে স্বপ্ন বলেও মনে হচ্ছিল না। এটা তো নিছক স্বপ্ন বলেও কোনোভাবেই উনি মেনে নিতে পারছেন না। যাই হোক, আল্লাহর রহমতে জ্বরও কমে আসে যথারীতি। দাদা রাতের বেলা ঠিক আগের মতো বৈঠার মাছের যে খালো এটা হাতে নিয়ে বের হয়ে গেছেন বাড়ি থেকে। দাদি অনেকবার নিষেধ করার পরও দাদা এই নিষেধ কানে না দিয়ে চলে গেলেন নৌকার কাছে। গিয়ে দেখলেন সেই আগের দিনের মুরব্বী আগের মতোই নৌকার গোলের উপর বসে আছে। দাদা তো এবার ভয়ে ভয়ে মুরব্বীকে সালাম দিয়েছেন। মুরব্বী মুচকি হেসে সালামের উত্তর নিয়ে দাদাকে নৌকায় এসে বসতে বললেন। দাদা নৌকায় উঠে মুরব্বীকে কিছু বলবেন, ওই সময় মুরব্বী বলল যে নাজিমুদ্দিন, নৌকা বিলের মাঝখানে নিয়ে চলো আর বৈঠাটা আমার হাতে দাও, আমি নৌকা পাচ্ছি, তুমি জাল দেখতে থাকো আর জাল পাততে থাকো। ওনার হাতে যে বইটা দিবেন একটু সাহস পাচ্ছিলেন না আর কি, তারপরও দেখলেন যে উনি খুব আন্তরিকতার সাথেই বইটাটা নিতে চাচ্ছেন। তো দাদা দিয়ে দিলেন। উনি 8-10টা মানুষ যেভাবে নৌকা বাইতে থাকে উনি ওইভাবেই নৌকা বাইতে থাকেন। নৌকাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিলের মাঝখানের দিকে। তখন উনি বলছেন, তোমার মনে তো অনেক প্রশ্ন, আমি আজকে যতটুকু বলা যায় ততটুকুই বলবো, আর এই ঘটনার পর মনে প্রশ্ন আসবে, এটাই তো স্বাভাবিক বিষয়। এরপর ওই মুরব্বী বলতে থাকেন যে আমার নাম দানিয়াল, আমরা ইফরিত সম্প্রদায়ের জিন, আমাদের বাড়ি ভারতের আসাম প্রদেশের কার্বি আংলং পাহাড়ের গুহায়। আমি আমার সম্প্রদায়ের সর্দার। আমাদের সম্প্রদায়ে ছোট বড় মিলিয়ে 20টির বেশি কাবিলা আছে। আমি তাদের সর্দার দানিয়াল। আমরা শুরু থেকেই ছিলাম অনেক শক্তিশালী আর জাদুবিদ্যায় পারদর্শী। আর আমাদের মূল কাজ ছিল বড় বড় জিনের সম্প্রদায়ের কাবিলাগুলো আক্রমণ করে নিজেদের দখলে নিয়ে নেয়া, তাদের সম্পদগুলো হাতিয়ে নেয়া। আর যুদ্ধ করায় আমরা ছিলাম খুবই পারদর্শী। জাদু এবং যুদ্ধ দুটোতেই আমরা ছিলাম সিদ্ধহস্ত। আর বলছি ছিলাম, বলার কারণ হচ্ছে এসব করা আমরা ছেড়ে দিয়েছি বহু বছর আগে। এখন আমরা
সাধারণ জিনদের মতো জীবনযাপন করি। ইসলামী শরিয়া অনুযায়ী যেভাবে একজন মুসলিম চলে আমরা সেভাবেই চলি। এর পেছনে একটা কারণ রয়েছে, তোমাকে বলবো, তবে আজকে না, অন্যদিন। তোমাকে আমার ভালো লেগেছে আর তোমাকে এখন থেকে তুই বলে সম্বোধন করব। এর পরপরই উনি তুই বলে সম্বোধন করতে থাকেন। উনি বলতে থাকেন, তুই আমার একটা বড় উপকার করেছিস, তাই তোকে আমি সব বলবো, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বলে থামলো জিন দানিয়েল। তখন দাদা বলে উঠলেন, আচ্ছা চাচা, তাহলে গতকাল পিতলের পাতিল খোলার সময় একটা বিকট হাসির আওয়াজ শুনলাম, সেটা কে ছিল? তখন ওই মুরব্বী দানিয়াল জিন বলে উঠলেন যে ওইটা আমার একমাত্র ছেলে দাউস ছিল, আমাদের সম্প্রদায়ের পরবর্তী সর্দার এই দাউস। আর আমার এই একমাত্র ছেলেকে তুই মুক্তি দিয়েছিস, জেনে হোক আর না জেনেই হোক, এজন্য আমি এবং আমার পুরো সম্প্রদায় তোর কাছে কৃতজ্ঞ। দাদা তো অবাক হয়ে গেলেন। দাদা বললেন যে চাচা, আমি মুক্তি দিলাম আপনার ছেলেকে, কিন্তু কিভাবে? আমি তো শুধু ওই পিতলের পাতিলের মুখটাই খুলেছি। তখন মুরব্বী জিন বলে উঠলেন যে এর পেছনে বড় একটা কাহিনী আছে রে নাজিমুদ্দিন, তোকে সব বলবো অন্যদিন। তবে গতকাল রাতে তুই যে পিতলের পাতিলের মুখটা খুলেছিলি, সেখানেই আমার ছেলে দাউস প্রায় 40 বছর যাবৎ বন্দী হয়েছিল। এই বন্দিত্ব দশা তোর মাধ্যমেই আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন, ও এখন মুক্ত হয়ে গেছে। দাদা এসব শুনে খুব আগ্রহী হয়ে পরে ঘটনা কি হয়েছে এটা জানার জন্য চাচাকে প্রশ্ন করলেন, মানে ওই মুরব্বীকে প্রশ্ন করলেন। তবে একটু ভয়ই পাচ্ছিলেন যে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করবেন। দাদার মনে আবার অনেক কৌতূহল। তখন ওই মুরব্বী দানিয়েল জিনটা বলল যে শোন, তুই তো জাল দেখতে থাক, আমি নৌকার বৈঠা পাচ্ছি, আপাতত এই কাজটি কর। এরকম বেশ কিছুক্ষণ হলো। জাল দেখা শেষ হলে ওই মুরব্বী বলে উঠলেন, নাজিমুদ্দিন, আজকে তো আল্লাহর রহমতে বেশ ভালোই মাছ জালে আটকে পড়েছে রে। তখন এই দাদা বলছেন, সব আল্লাহ তাআলার ইচ্ছা। তখন ওই মুরব্বী খুশি হয়ে বললেন যে এই আল্লাহর ইচ্ছার কথাটা বললি, এটা শুনে আমার আরো ভালো লাগলো, কারণ আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, ভালো হোক খারাপ হোক, তকদিরের ভালো মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, এটা বিশ্বাস করতে হবে। তখন ওই যে বয়স্ক জিন উনি বলে উঠছেন যে নাজিমুদ্দিন, রাত তো প্রায় শেষের দিকে রে, আমাকে তো চলে যেতে হবে, আমার অন্য কাজ আছে। তুই যা, বাড়িতে যা, বিশ্রাম নে, কিছুক্ষণ পরে এসে আবার জালগুলো দেখাশোনা করিস, যদি দরকার হয়। আজকে আর কোনো কথা বলবো না, চল এখন পাড়ের দিকে চলে যাই। তখন নাকি এই দানিয়াল জিনই বইটা বাইতে বাইতে নৌকাটা পাড়ের দিকে নিয়ে আসে। এরপর দাদার চোখের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠেই ওই ধোঁয়াটা বাতাসের মতো মিলিয়ে যায়। এটা দেখার পর দাদা যে ভয় পাবেন বিষয়টা এরকম হলো না। দাদা একটুও ভয় পান নাই, উনি স্বাভাবিকভাবে বাসায় চলে আসেন, ফজর নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। দাদার মনে শুধু একটাই চিন্তা আর কৌতূহল, মুরব্বী চাচার কাছ থেকে বাকি ঘটনা উনি শুনবেন। তবে এরপরে টানা 5-6 দিন উনি মাছ ধরতে এলেও একটা দিনও ওই দানিয়াল জিনের সাথে ওনার সাক্ষাৎ হয়নি। তবে 7ম দিনে এসে দেখা গেল যে ওই দানিয়াল জিন নৌকার গোলয়ের উপরে বসে আছে, ওই মুরব্বীর বেশে, স্বাভাবিক সুরতে আর কি। তখন দাদা বলছেন যে কি ব্যাপার চাচা, আপনি এতদিন আসলেন না যে? তখন উনি বললেন যে ওনার সম্প্রদায়ের 2টা কাবিলার ভিতরে একটা ঝামেলার বিচার করার জন্য উনি কয়েকদিন ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেনি। এরপর দাদা নৌকায় উঠে চাচার হাতে নিজেই বৈঠাটা ধরিয়ে দিয়ে বললেন যে চাচা, আপনি খুব সুন্দর বৈঠা বাইতে পারেন। এই কথা শোনার পর ওই মুরব্বী দানিয়াল জিন মুচকি হেসে দিয়ে বললেন যে দে বৈঠাটা আমার কাছে দে। কিরে, তুই যে আমাকে এখন আর ভয় পাচ্ছিস না? তখন দাদা বলে ওঠেন যে আপনি আমাকে ভাতিজা বলছেন, আমার ছেলের মতো মনে করছেন, আর আমার ভয় কিসের? আমার ভয়ের কিছু নাই। তখন আবার এই মুরব্বী চাচা মানে দানিয়াল জিন মুচকি হেসে বললেন যে হ্যাঁ, তা তো বটেই রে, আমি যেই সুরতে তোর সামনে আসি তাতে ভয় পাবার কোনো কারণ নাই, কিন্তু আমার আসল চেহারা যদি তুই দেখিস তাহলে নিশ্চিত তুই ভয় পাবি, এই কারণেই আমি এই সুরতে আসি। এদিকে দাদার হলো ব্যাপক আগ্রহ, আসল ঘটনা কি শুনবেন এইটা বাদ দিয়ে এখন দাদার মনের মধ্যে এমন এক কৌতূহল চেপে বসেছে যে এই দানিয়াল জিনের আসল চেহারা দেখবে। তখন তো দাদা বলছেন যে চাচা, ঘটনা পরে শুনবো, আগে আপনার আসল চেহারা দেখতে চাই। এদিকে এই মুরব্বী দানিয়াল চাচা বলতেছে না না না, এটা করা যাবে না, তোর অনেক ক্ষতি হবে। আমাদের যে বিকট চেহারা, এটা আসলে যদি কেউ দেখে
সজ্ঞানে দেখে তাহলে তার শারীরিক অনেক ক্ষতি হয়ে যায়, তুই তো ভয়ে মারাও যেতে পারিস। দাদা বলতেছেন যে চাচা, মহান মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, ওখানে তো মারা যেতে পারতাম, ওখানে শহীদ হতে পারতাম, আল্লাহ তাআলা তো বাঁচিয়ে আনছেন। আর এখন আমার মনের মধ্যে আরো অনেক বেশি সাহস হয়ে গেছে, আর আপনার সাথে তো আমি কথাটা তো বলতেছি অনেকক্ষণ ধরে, কয়েকদিন কথা বললাম, এখন আর ভয়ের কি আছে। কিন্তু এই মুরব্বী চাচা দানিয়াল জিন সে বারবার শুধু বলছে, না রে, কাজটা ঠিক হবে না, আচ্ছা তুই এই কথা বাদ দে, এই প্রসঙ্গ বাদ দে, অন্য প্রসঙ্গে আমরা কথা বলি। কিন্তু কোনোভাবেই এই নাজিমউদ্দিন দাদা উনি এই প্রসঙ্গ বাদ দিতে চাচ্ছিলেন না। এরকম প্রায় আধা ঘন্টার মতো বারবার যখন রোধ করছেন, আর ওদেরকে উনিও বোঝানোর চেষ্টা করছেন যে শরীরের ক্ষতি হবে, এটা করা যাবে না, কিন্তু না, দাদা দেখবেনি, কি আর করা। তখন ওই দানিয়াল জিন রাজি হলেন যে ঠিক আছে, তোকে আমি আমার আসল সুরত দেখাচ্ছি, তবে মনে রাখিস তোর কিন্তু একটা না একটা সমস্যা হবে, এর জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবি না। তখন নাকি দাদা বলে ওঠেন যে চাচা, আমার কোনো নাই, মানে দাবি নাই, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ও আমি আসল রূপে আপনাকে দেখতে চাই। তখন ওই দানিয়াল জিন বললেন যে ঠিক আছে, তুই এখন চোখ বন্ধ কর, আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবি, তবে মনে রাখিস চোখ খোলার পর এক নজর দেখে কিন্তু আবার চোখ বন্ধ করে ফেলবি, এর বেশি কিছু কিন্তু করিস না, বেশিক্ষণ তাকিয়ে থাকিস না। তখন দাদা বললেন আচ্ছা ঠিক আছে, এই বলে উনি চোখ বন্ধ করলেন। এইবার ভয়ঙ্কর এক গম্ভীর কণ্ঠের আওয়াজ আসলো যে নাজিমউদ্দিন চোখ খোল। উনি যখন চোখ খুলেছেন, এইটা যখন দাদা দেখেছেন, তখন তো ভয়ে দাদার পিলে চমকে উঠল। দাদা কল্পনাই করতে পারেননি শান্ত স্বভাবের মুরব্বী চাচার আসল রূপ এমন ভয়ঙ্কর। দাদার বর্ণনা অনুযায়ী দাদা চোখ খোলার পর দেখলেন চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার ভেতর যেন একটা পাহাড় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা ভয়ঙ্কর আকৃতির একটা পাহাড়, আর এটার মুখ এতটাই ভয়াবহ যে পুরো মাথায়, গালে, সবখানে বড় বড় নাকি কাটা দেখা যাচ্ছে, আর চোখ দুটো মনে হচ্ছে গাছের গুড়ির মতো, আর চুলগুলো জীবন্ত সাপের মতো কিলবিল করছে, সাপ না, তবে মনে হচ্ছে চুলগুলো কিলবিল করছে। পুরো শরীরে এত বড় বড় লোম, মোটা মোটা লোম, মনে হচ্ছে এক একটাই বড় দড়ির মতো। দাদা এতটুকু দেখেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দাদার যখন জ্ঞান ফেরত আসে তখন নিজেকে বাসায় দেখতে পান। পরে দাদি বলেন যে ওনার আসতে দেরি দেখে দাদার বাবা খুঁজতে বিলে গিয়েছিলেন, তখন ঘাটে নৌকার উপর অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর সবাই ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসছেন, আর 3 দিন পর জ্ঞান ফিরেছে। এটা শুনে দাদা খুবই অবাক হন, 3 দিন পর জ্ঞান ফিরল। এরপর দাদা ফিল করলেন ওনার পুরো শরীর অবশ হয়ে গেছে, একদম প্যারালাইজড রোগীর মতো হয়ে গেছেন উনি। দাদি বলেন যে টানা 3 দিন উনি নাকি এতটুকু নড়াচড়া করেন নাই, একদম মৃতের মতো পড়েছিলেন, শুধু শ্বাস প্রশ্বাস চলেছে, যেভাবে শুয়েছিলেন এখনো ওভাবেই শুয়ে আছেন। দাদা এসব শুনে চুপ করে আছেন। উনি চেষ্টা করছেন শরীরের সমস্ত শক্তি ফিরিয়ে এনে বডিটাকে একটু নাড়ানোর জন্য, কিন্তু না, উনি পারছিলেন না, উনি ভালো করে কথাই বলতে পারছিলেন না। দাদার আব্বা দাদাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, দাদা কোনো উত্তর দেন নাই। দাদা শুধু বলেন যে আমি নিজেও জানি না কি হয়েছে। এইভাবে প্রায় 13 দিন দাদা বিছানায় শয্যাশায়ী ছিলেন, ওনার জরুরতগুলো বিছানাতেই সারতে হতো, এমন একটা অবস্থা। 13 দিন পর এক রাতে দাদার ঘরে সেই মুরব্বী এসে হাজির হন সশরীরে। দাদি ঘুমাচ্ছিলেন। ওই মুরব্বী জিন চাচাকে দেখে বলেন যে কিরে নাজিমউদ্দিন, আমি বলছিলাম না যে দেখিস না, বলেছিলাম যে এক নজর দেখে চোখ বন্ধ করবি, তুই চোখ খুলে তাকিয়ে আসিস, কাজটা ভালো হয়েছে, এই দেখ কি পরিণতি হয়েছে, এটা তো আমি করিনি, এর জন্য তুই দায়ী, তুই নাকি অনেক সাহসী, তো কিসের সাহস রে, ভয়ে তো তোর পুরো শরীর অবশ হয়ে গেছে, আমি বারবার নিষেধ করার পরেও তুই শুনলি না, আমার আসল চেহারা দেখার জন্য জোর জবরদস্তি করলি, এখন দেখ কি অবস্থা। দাদা কোনো উত্তর দেন না, শুধু অঝরে কান্না করছেন। তখন ওই মুরব্বী দানিয়াল চাচা বলে ওঠে, আচ্ছা চিন্তা করিস না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এই বলে ওই মুরব্বী দানিয়াল জিন ওনার পাঞ্জাবির পকেট থেকে একটা তেলের বোতল বের করে নিজের হাতে দাদার গলা থেকে পায়ের নখ অবধি তেল মালিশ করে দিলেন, এবং দাদাকে বললেন যে নাজিমউদ্দিন তুই ঘুমিয়ে পড়, সকালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবি, পরে দেখা হবে ইনশাল্লাহ। এই বলে ওই সময় নাকি ওই মুরব্বী দানিয়াল জিন ধোয়ার কুণ্ডলি পাকিয়ে
টিন ভেদ করে চলে গেল। দাদাও ঘুমিয়ে পড়লেন। অবিশ্বাস্যভাবে পরের দিন সকালবেলা দাদা দিব্যি সুস্থ, হেঁটে বেড়াচ্ছেন। সবাই তো অবাক, কিভাবে সম্ভব? দাদা নিজেও অবাক হয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন, মুরব্বী দানিয়েল জিনের জন্য দোয়া করেন। দাদা সুস্থ হয়ে গেলেও বেশ কিছুদিন কিন্তু উনি মাছ ধরতে যান নাই। একটা সময় এসে আবার মাছ ধরার নেশা চেপে বসে। প্রায় 1 মাস উনি বিলে মাছ ধরতে যান নাই। 1 মাস পর আবার যাওয়া শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দাদা সেই অতি আগ্রহের যে ভাবটা, এটা তো যায় না। আবার মাথায় চলে আসে যে আচ্ছা, ওই চাচা তো বলেছিলেন যে একটা ঘটনা বলবেন, এখন সেই ঘটনা তো শুনতে হবে। এইসব নিয়ে উনি আবার চিন্তা ভাবনা করা শুরু করেছেন। তখন চিন্তা করলেন যে আবার যদি ওই মুরব্বী আসে তখন জিজ্ঞেস করবেন যে ওই ঘটনাটা কি। এরপর কয়েকদিন উনি মাছ ধরতে গিয়েছেন টানা। এর মধ্যে ওই দানিয়াল জিন আসেনি, তবে এক রাত্রে দেখা গেল যে দানিয়াল জিন আসছেন। দানিয়াল জিনকে দেখে দাদা তো খুবই খুশি। সে বলছে যে চাচা, আমার শরীরে তেল মালিশ করে দিয়ে সেই যে গেলেন, এর ভিতরে তো আর আসলেন না। তখন ওই দানিয়াল জিন বলে ওঠে যে আমি তোর উপর বেজায় রাগ করেছিলাম রে, তোকে এত নিষেধ করার পরও তুই আমাকে বাধ্য করলি আমার স্বরূপে আসতে। এটা কি ভালো করছিলি বল? আমি তো আগেই বলছিলাম তোর ক্ষতি হবে, তুই তো শুনলি না। তখন দাদা হাত জোর করে বলেন যে চাচা, আমাকে মাফ করে দেন, আমি আসলে এতটাই আগ্রহী ছিলাম তাই নিজেকে আর আটকাতে পারিনি। তখন ওই দানিয়াল জিন বলে ওঠে, সব বিষয়ে এত আগ্রহ ভালো না। দাদা বলে ওঠেন, চাচা এই ভুল আর জীবনেও হবে না আমার। তখন ওই দানিয়াল জিন বলে, আচ্ছা ঠিক আছে, বাদ দে, যা হওয়ার হয়েছে। তা কেমন মাছ পেয়েছিস? দাদা বলেন যে আজকে আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছি। এসব বলে কিছুক্ষণ গল্প করার পর চাচার কাছ থেকে বিদায় নেওয়ার আগে দাদা বলে ওঠে, আচ্ছা চাচা একটা কথা বলি, যদি রাগ না করেন। তখন ওই দানিয়াল জিন মুচকি হাসি দিয়ে বলেন যে নাজিমউদ্দিন, তুই কি বলবি আমি বুঝতে পারছি, তুই বল, রাগ করবো না। তখন দাদা অভয় পেয়ে বলেন যে চাচা, আপনি ওই যে আমাকে বলেছিলেন পিতলের পাতিলের ভিতরে আপনার ছেলে দাউস বন্দী ছিল, এই ঘটনাটা আমাকে শোনাবেন? তখন দানিয়াল জিন বলে, হ্যাঁ শোনাবো, তোকে অনেক কিছুই দেখাবো। আগামীকাল রাতে এখানে চলে আসবি, তোকে আমার সাথে আমাদের এলাকায় নিয়ে যাব, তখন আরো বেশ কিছু জিনিস দেখতে পারবি, আরো কিছু জিনিস জানতেও পারবি। দাদা এই কথা শুনে তো বেশ আরো কৌতূহলী হয়ে যান, উত্তেজিত হয়ে যান। দাদা বলেন যে চাচা, আগামীকাল তাহলে এইখানে আমি আগে ভাগে এসেই আপনার জন্য অপেক্ষা করব। তখন ওই দানিয়াল জিন, আচ্ছা ঠিক আছে, এখন চল আমরা চলে যাই এখান থেকে। তো ওভাবেই কিন্তু ওই পারে এসে ওই দানিয়াল জিন ধোয়ার মতো হয়ে চলে যায়। দাদাও বাড়িতে চলে আসেন। পরের দিন সন্ধ্যার পর থেকেই দাদা অপেক্ষা করছেন যে কখন আরেকটু রাত গভীর হয় আর তাতে যাবেন। দাদি বুঝতে পারছেন না যে আসলে ঘটনাটা কি। তার তো মাছ ধরার জন্য আগ্রহ আছে ঠিক আছে, কিন্তু এইভাবে অধীর আগ্রহ নিয়ে বসে আছে, ঘটনাটা কি, এখানে অন্য কোনো ব্যাপার ট্যাপার থাকতে পারে। একটা সময় দাদা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর উনি গিয়ে দেখেন যে তখনও দানিয়াল জিনটা আসেনি। একটু মন খারাপ হলো যে চাচা বলছিলেন যে আসবেন, এখনো আসেনি। নৌকার উপর যখনই বসছেন হঠাৎ করে মনে হলো চতুর্দিকে ধোঁয়ায় ভরে গেছে। ধোঁয়াটা যখন কেটে গেল তখন দেখা গেল ওই যে দানিয়াল জিন নৌকার গোলই বরাবর এসে বসে আছে। তখন দাদা বললেন যে চাচা, আপনি দেরি করলেন যে, আমি আপনার অপেক্ষায় আছি অনেকক্ষণ ধরে। তখন দানিয়াল জিন একটু মুচকি হেসে বলেন, আমি দেরি করি নাই রে, তুই অনেকটা আগেই চলে আসছিলি। তবে শোন, সব বিষয়ে এত আগ্রহী হওয়া কিন্তু ভালো না, তোকে আগেই আমি এটা বলেছি। তোকে এখন আমি আমাদের সম্প্রদায় নিয়ে যাব, তবে একটা কথা ভালো করে মাথায় রাখিস নাজিমউদ্দিন, আমি ওই গোত্রের সর্দার, এমন কিছু করিস না যাতে সবার কাছে আমি ছোট হই। আমাদের গোত্রে কারোর ঢোকার অনুমতি নেই, শুধু তোকে নিয়ে যাচ্ছি কারণ তুই আমার একমাত্র সন্তানকে মুক্তি দিয়েছিস। তোকে আমাদের গোত্রে নিয়ে যাওয়ার পর তুই আমার কাছেই থাকবি, সবার সাথে কথা বলবি, মন যা চাই খাবি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখিস, ওখানকার কোনো জিনিস নিজের কাছে রাখবি না, লুকিয়ে হোক আর যেভাবেই হোক। দাদা বললেন, চাচা সব বিষয় নিয়ে চিন্তা করবেন না, আমি সব বিষয়ে আগ্রহী ঠিক আছে, কিন্তু আমি চোর বা লোভী নই, অন্য কারো জিনিস তার অনুমতি ছাড়া আমি হাত দেই না। একথা শোনার পর দানিয়াল জিন বলে, আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর আর আমার হাতটা চেপে ধর, আমি বললে চোখ খুলবি, এর আগে চোখ খুললেই কিন্তু তুই ভয় পাবি। দাদা কথা মতো চাচার হাত ধরে চোখ বন্ধ করলেন, কিন্তু দাদা ছিলেন অতি উৎসাহী সব বিষয় নিয়ে আর কি। জিন চাচার নিষেধ সত্ত্বেও দাদা এক চোখটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছেন যে দাদা আসলে কোথায় আছে। দাদা দেখেন যে চাচা আকাশ বাতাস ফুরে শুধু উপরের দিকেই উঠছেন, আর এত গতি তা বলার বাহিরে। দাদা ভয় আবার চোখ বন্ধ করতেই মুরব্বী চাচা বলে উঠলেন, নাজিমউদ্দিন চোখ খোল, চলে এসেছে।
আর তোকে এত বলার পরও তোর চোখ খুলতেই হলো। তোকে নিয়ে তো আমি খুবই চিন্তায় আছি রে, কখন যে কি করে বসবি, কোন বিপদ ঘটিয়ে বসবি তা আল্লাহ তাআলা ভালো জানে। দাদা কথার কোনো উত্তর না দিয়ে শুধু চারদিকে দেখতে লাগলেন। দাদা অবাক হয়ে চাচাকে বললেন, চাচা এ কেমন দেশ, গাছপালা নাই, শুধু বড় বড় পাহাড়ই তো দেখতেছি। মুরব্বী চাচা বললেন যে এটাই আমার সম্প্রদায় রে নাজিমুদ্দিন। দাদা চিন্তা করেছিলেন যে ছোটবেলায় শুনেছেন জিনেদের দেশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, ফলমূল আছে, অনেক বড় বড় সুন্দর প্রাসাদ, এখানে দেখি খালি পাহাড় আর পাহাড়। এ কেমন জায়গায় চলে আসলাম, মানুষের গল্পের সাথে তো মিলতেছে না। তখন ওই দানিয়াল জিন বলে ওঠেন যে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছিস, এখানে বেশ কিছু গুহা আছে, আমরা এর ভিতরেই থাকি। দাদা খেয়াল করলেন এখানে যে পাহাড়গুলো আছে এক একটার উচ্চতা অনেক। এরপর ওই দানিয়াল জিন বললেন যে তুই আমার হাত ধর, এখন আমরা আমার প্রাসাদে যাব। তখন নাজিমুদ্দিন দাদা বলতেছেন, প্রাসাদ কোথায়, এ তো খালি পাহাড় আর পাহাড়। তখন ওই দানিয়াল জিন বলছেন যে তোর এত কথার অভ্যাস আর গেল না, চুপ থাক, আমার সাথে আয়। কিছুটা পথ হাঁটার পর একটা বেশ বড় পাহাড়ের সামনে আসলেন। আসতেই বিশাল দুটো দরজা খুলে গেল। এই দরজাটাও পাথরের দরজা। ওই দরজাটা নাকি এত বিশাল ছিল, এক পাশে প্রায় 50 জনের মতো, অপর পাশে 50 জনের মতো, এরা দুজন মিলে ধাক্কাতে ধাক্কাতে দরজা খুলে দেয়। আর দরজার ওখানে যারা ছিল তাদের উচ্চতা 20 ফুটের কম হবে না, অনেক স্বাস্থ্যবান, সবাই খালি গায়ে ছিল। সবার পরনে মনে হচ্ছে চামড়া দিয়ে তৈরি এক ধরনের প্যান্ট পরা ছিল, মানে তারা এরকম এক ধরনের একটা প্যান্ট পরা ছিল। দরজা খোলার পর ওই দানিয়াল জিনকে দেখে এরা সবাই মাথা নিচু করে সালাম দিল। এরপর দানিয়াল জিন নাজিমুদ্দিন দাদাকে বলছেন যে তুই এদেরকে দেখতেছিস না, এরা কিন্তু কেউ আসল রূপে নাই রে। আমি সবাইকে বলে দিয়েছি কেউ যেন তার আসল রূপে তোর সামনে না আসে। ভুলে গিয়েছিলি সেই নৌকার কথা, আমার রূপ দেখে কি হয়েছিল? এই জন্য কেউই আসল রূপে এখন তোর সামনে আসবে না। এরা কিন্তু সবাই অনেক বিশাল আকৃতির দানবীয় চেহারা, ঠিক যেমনটা আমাকে দেখেছিলি। দাদার কোনো কথা না বলে জিন চাচার সাথে প্রাসাদের ভিতরে ঢুকলেন। ওখানে ঢোকার পরে দেখা গেল ওই গর্তের মধ্যে একটা প্রাসাদের মতো। প্রাসাদ বলতে গর্তের ভেতরে বিভিন্ন পাহাড় কেটে কেটে সুন্দর করে করা হয়েছে আর কি। বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভেতরে এতটা সুন্দর। এর ভিতরে একটা বৈঠকখানা রয়েছে, সেখানে দাদাকে নিয়ে যাওয়া হলো। আর ওখানে যারা যারা বসেছিলেন সবাই সাদা জুব্বা টাইপের পরা এবং মাথায় ঘোমটা জাতীয় দেয়া, কারো চেহারা দেখা যাচ্ছে না, কারো চেহারা বোঝাও যাচ্ছে না। আর সবার উচ্চতাই 20 থেকে 25 ফুটের ভিতরে হবে বলে দাদা অনুমান করেন। দাদা এবং জিন দানিয়াল প্রবেশ করতেই সবাই তাদের উদ্দেশ্যে সালাম দিলেন। দাদাও সালামের উত্তর নিলেন। মুরব্বী চাচা দাদাকে নিয়ে তার বিশাল বড় একটা চেয়ারের কাছে গেলেন এবং দাদাকে পাশে একটা ছোট চেয়ারে বসিয়ে এই দানিয়াল চাচা নিজের চেয়ারে বসলেন। সবার উদ্দেশ্যে বললেন, এটাই সেই নাজিমুদ্দিন যে তোমাদের পরবর্তী সর্দার দাউসকে মুক্ত করেছে। ঠিক এই সময় বৈঠকখানায় প্রবেশ করলো বিশাল স্বাস্থ্যের অধিকারী এক যুবক। দেখতে একেবারে কালো কুচকুচেই বলা চলে, তার চুলগুলো বেশ বড় বড় জীবন্ত সাপের মতো নড়াচড়া করছে। সে বৈঠকে উপস্থিত হয়ে সবার উদ্দেশ্যে সালাম বিনিময় করলো এবং নাজিমুদ্দিন দাদাকে উদ্দেশ্য করে এই জিনটা বলে উঠল, জনাব আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ পাকের ইচ্ছায় আমি আপনার হাতে এসেছিলাম, আপনি আমাকে মুক্তি দিয়েছেন, আমি হচ্ছি দাউস। এভাবে পরিচিত হয়ে দাউস চলে যায়, যেভাবে এসেছিল ওভাবেই চলে যায়। এরপর এই যে জিন দানিয়াল উনি বলে ওঠেন, আজকে মেহমান আসছে, আজকের বৈঠক এ পর্যন্তই, আগামীকাল আপনাদের সাথে আবার আমি বসবো। এরপর দানিয়াল জিন দাদাকে নিয়ে তার এলাকা ঘুরেও দেখিয়েছেন, বেশ অনেকক্ষণ ধরেই বিভিন্ন ধরনের খাবার খাইয়েছেন। দাদার ভাষ্য মতে তাদের খাবার ছিল বিশাল বড় বড় আস্ত মুরগি, গরু, খাসির বারবিকিউ, এগুলো খুবই সুস্বাদু ছিল। তবে দাদা বলেছেন ওইখানে নাকি কোনো মহিলা জিনকে উনি দেখেননি, সবাই ছিল পুরুষ। খাবার যারা পরিবেশন করেছিল তারাও নাকি পুরুষই ছিল। ওইখানে নাকি একটা নিয়ম ছিল যে মহিলা জিনেরা নাকি ছেলেদের সামনে আসতো না। আর চাচার সাথে অর্থাৎ দানিয়াল জিনের সাথে তাদের বাগানে যখন হাঁটতে বের হন দাদা, তখন অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলেন যে এখানে কোনো গাছপালা নাই। আর কিছু কিছু গাছপালা উনি দেখেছিলেন, তবে এইগুলো পৃথিবীর কোনো গাছের সাথে নাকি মিল নাই, এত বড় আর মোটা সেই গাছগুলো
আর এই গাছের যে পাতা, এই পাতাগুলো নাকি এত বড় ছিল যে এক একটা পাতার উপর 10 জন মানুষ নাকি বসে থাকতে পারবে, মানে বড় একটা মাদুরের মতো বা পাটির মতো এমন একটা অবস্থা। এরপর এই যে দানিয়াল জিন, উনি একটা ঘটনা বলতে শুরু করলেন, মূলত যেই ঘটনাটা শোনার জন্য দাদা অপেক্ষা করেছিলেন। জিন সর্দার দানিয়াল বলতে শুরু করলেন যে আমাদের এই গোত্রের সবাই ইফরিত, আর সবাই ছিল ভয়ঙ্কর কালো জাদুবিদ্যায় পারদর্শী। আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, আমরা সরাসরি ইবলিশের পূজা করতাম। মানুষ বলি দিয়ে শয়তানের কাছ থেকে বিভিন্ন তন্ত্র মন্ত্র, কালো জাদু এসব শিখতাম। নিজেদের শক্তি বৃদ্ধির জন্য নিজের সম্প্রদায়ের মধ্যে খুনাখুনি, জিনদেরকেও বলি দেয়া এসব করতাম। নিজেদের শক্তি বৃদ্ধি করে এক কাবিলার সর্দার অন্য কাবিলার জিনদেরকে ধরে এনে বলি দিয়ে শয়তানকে খুশি করতাম। তখন আমাদের সম্প্রদায়ের মধ্যে কারোর সাথে কোনো মিল ছিল না। যে যে কাবিলায় থাকে সে তাদের শক্তি বৃদ্ধির জন্য যা খুশি তাই করে বেড়াতো। আমাদের প্রধান কাজ ছিল ইবলিশ শয়তানকে খুশি করে নিজেদের শক্তি বৃদ্ধি করা। অন্যান্য জিন গোষ্ঠীর সর্দার, এমনকি বড় বড় বুজুর্গ জিনেরাও আমাদের দেখলে ভয়ে পালাতো। ঠিক তখন আমি একটা তথ্য পাই। আমাদের একটা শক্তিশালী জিন এসে আমাকে খবর দিল, আসামের এক বিশাল বড় পীর, সে আমাদের কাবিলার 15 জন ইফরিতকে বন্দী করে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। এ কথা শুনে আমার এত রাগ হয়, আমি কোনো কিছু না ভেবেই সেই পীরকে হত্যা করার উদ্দেশ্যে আমার শক্তিশালী ইফরিত বাহিনী নিয়ে হাজির হই সেই পীর সাহেবের কাছে। কিন্তু গিয়ে দেখি সেই পীর সাহেব অত্যন্ত বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, তার কোনো সহযোগীও নেই। উনি একাই চোখ বন্ধ করে জিকির করছে। এত গভীর রাতে একা একা একটা গাছের নিচে বসে বসে সে জিকির করছে। এই দৃশ্য দেখে আমার বাহিনীর সবার উপর রাগারাগি করলাম। এই তুচ্ছ পীরকে মারতে আমার এত বড় বাহিনী আমি আনলাম। আমি ওদের বললাম এই পীরের মাথা শরীর থেকে এক টানে ছিঁড়ে ফেলে দিতে। বলেই আমি কয়েকজনকে নিয়ে প্রাসাদে ফেরত আসলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার কিছু দাস এসে আমাকে বলল, জনাব, আপনি চলে আসার পর আমরা যেই পীরের কাছে গেছি ওনাকে হত্যা করতে, অদৃশ্যভাবে একটা বাতাস এসে হাওয়ার গতিতে আমাদের ওখানকার সবাইকেই প্রায় মেরে ফেলেছে। হাতে গোনা কয়েকজন বেঁচেছে, তাদের মধ্যে আমরা। সবার মাথা ধর থেকে আলাদা হয়ে যায় শুধু এই বাতাসেই, আর কিচ্ছু না। ওই পীরের হাতে কোনো অস্ত্রও ছিল না। আমাদেরকে সেই পীর সাহেব বলেছে, আপনি যেন নর বলি দেয়া বন্ধ করেন, মানুষ এবং জিনেদের উপর জুলুম করা ছেড়ে দেন, তা না হলে আপনাকে এবং আমাদের পুরো সম্প্রদায়কে নাকি ধ্বংস করে দেবে। এই কথা শুনে আমি এতটাই রেগে যাই, আমার কাছে এরা যে খবর নিয়ে আসছিল এক কোপেই এদেরকে মেরে ফেলি এবং আমি একাই সেই পীরকে শায়েস্তা করতে তার কাছে চলে যাই। সে ওই সময়ও জিকিররত অবস্থাতেই ছিল। আমি হুঙ্কার দিয়ে বলে উঠি, তোর এত বড় সাহস, তুই আমার এতগুলো সৈন্যকে মেরে ফেলেছিস, আবার আমার সৈন্যকে দিয়ে আমার কাছে হুমকি পাঠিয়েছিস। আমার এসব কথা শুনে পীর সাহেব খুব শান্তভাবে আমাকে বলে উঠল, আপনি একটা গোত্রের সর্দার, তাই আপনাকে আমি সম্মান দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে এটা আমার ভুল ছিল। আপনি এবং আপনার গোত্র জিনেরা মিলে নিরীহ মানুষ এবং জিনেদের উপর যে অত্যাচার শুরু করেছেন ওটার হিসাব আপনাকে দিতে হবে। জিন সর্দারের কানে এই কথা আসলে কেমন লাগতে পারে, আমারও তাই লাগলো। পীরের কথা শুনে আমি অট্ট হাসিতে ফেটে পড়লাম আর বললাম, কি করতে পারিস আমার সাথে কর দেখি, কত শক্তি তোর, কত ক্ষমতা, দেখা আমাকে। পীর সাহেব মৃদু হেসে আমাকে বললেন, আমার তো কোনো শক্তি বা ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো উসিলা মাত্র। এই কথা শুনে আমি রাগ আটকাতে পারি নাই। আমি ভয়ঙ্কর আকৃতি ধারণ করে খোলা তরবারি নিয়ে পীর সাহেবকে আক্রমণ করতে গেলাম। কিন্তু পীর সাহেব শুধু কোরআনের একটা আয়াত পড়ে আমার দিকে একটা ছোট্ট দড়ি ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে এমন ভাবে ওই দড়িটা বড় হয়ে আমার শরীরের সাথে পেঁচিয়ে গেল, আমার সব শক্তি একত্র করেও সেই দড়ি আমি খুলতে পারলাম না। আমাকে সেই দড়ির মাধ্যমে পীর সাহেব যেই গাছের নিচে জিকির করছিলেন সেই গাছের সাথে বেঁধে ফেলা হলো। আমি যত শক্তি প্রয়োগ করছিলাম সেই দড়ি আরো শক্ত হয়ে আমার শরীরের সাথে আটকে যাচ্ছিল। আমি নিজেকে এই বাঁধন থেকে মুক্তির জন্য অনেক চেষ্টা করেছিলাম, অনেক জাদুবিদ্যা প্রয়োগ করেছিলাম, কোনোভাবেই এই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে না পেরে এক পর্যায়ে পীর সাহেবকে বললাম, আমাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিন। পীর সাহেব বললেন, আপনার তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, সাধারণ এক বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না?
অথচ এই ক্ষমতা দম্ভ দেখিয়ে শত শত মানুষের বলি দিয়েছেন, শত শত জিনকে বলি দিয়েছেন শয়তানকে খুশি করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ছোট্ট আয়াত যথেষ্ট আপনার এই ক্ষমতাকে ধুলোয় মিশিয়ে দিতে, এটা বুঝতে পেরেছেন? জিন সর্দার হয়ে এরকম কথা শোনার পর আমার মনের মধ্যে কিরকম আন্দোলন হতে পারে। আমি ঠিক ওই একইভাবে ওই গাছের সাথে 3 দিন বন্দী অবস্থায় ছিলাম। তখন বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কতটাই নগণ্য। এরপর সেই পীর সাহেব 3 দিন পর আমাকে বলে ওঠেন যে আমি যদি ইচ্ছা করি আল্লাহ পাকের কালামের সাহায্যে আমি আপনাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আপনি আপনার সম্প্রদায়ের সর্দার। আপনাকে মেরে ফেললে আপনার সম্প্রদায়ের বাকি জিনগুলো অভিভাবকহীন হয়ে পড়বে, আমি সেটা চাই না। পীর সাহেবের এমন কথা শুনে তার দয়া এবং বিচক্ষণ বুদ্ধি দেখে আমি আমার ভুল বুঝতে পারি। আমি পীর সাহেবের কাছে ক্ষমা চাই, প্রাণ ভিক্ষা চাই, আর কখনো নরবলি দেব না বলে ওয়াদা করি। আর আমার সম্প্রদায়ের সব জিনকে শয়তানের পূজা ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে আসবে বলে আমি ওয়াদা করি। পীর সাহেব এই কথা শোনার পর আমাকে মুক্ত করে দেন। এরপর আমি আমার গোত্রে ফেরত যাই, গোত্রের সব জিনদেরকে নিয়ে সেই পীর সাহেবের কাছে এসে তার কাছে বায়াত গ্রহণ করি এবং শপথ করি যে আর কখনোই কোনো অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, জিনেদের উপর জুলুম করব না। এরপর থেকে আমি সেই পীর সাহেবের কাছ থেকে বিভিন্ন ওজিফা, আমল এগুলো শিখতে থাকি। শয়তানি জাদুবিদ্যার পরিবর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আধ্যাত্মিক জগতের শক্তিগুলো অর্জন করতে থাকি। আমাকে আমার সম্প্রদায়ের দেখভাল করার জন্য পীর সাহেব ওসিয়ত করেন এবং বলেন যে আমার সম্প্রদায়ের সবার ভালো মন্দ যেন আমি সবসময় দেখতে থাকি এবং সৎ এবং নিষ্ঠাবান হয়ে আমি যেন আমার রাজ্য পরিচালনা করি, আর সবাইকে যেন একই রকম ভাবে দেখি, বিচারের ক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব অবলম্বন না করি। আমরা সবাই চলে যাই, সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু সমস্যা বেঁধে যায় আমার ছেলে দাউসকে নিয়ে। সে ইসলাম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে ভয়ঙ্কর অহংকার কাজ করেছে। একটা মানুষের কথায় তার বাবা এত শক্তিশালী হবার পরও, ইফরিত শ্রেণীর জিনেদের গোত্রের সর্দার হবার পরেও সে কিনা এরকম হয়ে গেছে, এত নরম স্বভাবের হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? কারণ আমার ছেলে তো বুঝতে পারেনি সেই পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতা। সে লুকিয়ে লুকিয়ে আগের মতোই শয়তানের পূজা করত, তন্ত্র মন্ত্র কালো জাদু সাধনা করত, কিন্তু সামনে থেকে দেখাতো যে সে ইসলাম গ্রহণ করেছে, সে নামাজ কালাম পড়ত, কিন্তু ভিতরে ভিতরে এই কাজ করত যেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে ভয়ঙ্কর শাস্তি দিতাম। কারণ হচ্ছে পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করার পর আমাদের গোত্রে, কাবিলাতে এই নিয়ম প্রতিষ্ঠা করি, যদি কেউ পরবর্তীতে আমাদের গোত্রের ভেতরে এই ধরনের কাজে লিপ্ত হয় তাহলে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। একদিন আমার ছেলে দাউস গোপনে তার বন্ধুকে সাথে নিয়ে কালো জাদু চর্চা করছিল, কিন্তু কোন একটা ভুল হওয়ার কারণে তার বন্ধু সেখানে মৃত্যুবরণ করে। এই ঘটনা জানাজানি হয়ে গেলে পুরো রাজ্যের ভিতর বিশাল এক ঝামেলা শুরু হয়ে যায়। সর্দারের ছেলে এই নিষিদ্ধ কাজের সাথে জড়িত, তার জন্য নিজেদের সম্প্রদায়ের একজন মারাও গেছে। এখন সবার কথা ছিল একটাই, সর্দার কি বিচার করে তার ছেলের। এখানে সর্দার হিসাবে আমি একটা বড় ভুল করে ফেলি। নিজের একমাত্র ছেলে ভবিষ্যৎ সর্দার হবে, এই কারণে ছেলের বিচার করার সময় পক্ষপাতিত্ব করে ফেলি। যেখানে ছেলের বিচার ছিল মৃত্যুদণ্ড, সেখানে খুব সাধারণ একটা শাস্তি দিয়ে দেই। এইটা কিন্তু কেউ মানতে পারেনি। মুখের উপর কেউ বলার সাহস না পেলে এই বিচারে দাউসের যে বন্ধু মারা গেছে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। এই বিচার দেখে তার পরিবার খুবই ক্ষেপে যায়। নিজের ছেলের প্রতি এমন পক্ষপাতিত্ব বিচার করার কারণে তারা কি করেছে, তারা সেই পীর সাহেবের কাছে গিয়ে আমার নামে নালিশ করেছে। তারা সব ঘটনা খুলে বলে যে আমার ছেলে কিভাবে কালো জাদু করেছে এবং আমার ছেলে তার বন্ধুকে উস্কে দিয়ে তাকে সাথে নিয়ে গেছে, ভুলের কারণে তাদের ছেলে মারা গেছে। কথা সত্য, পীর সাহেব এই কথা শোনার পর খুবই ক্ষিপ্ত হয়ে যান। তখন উনি যেই আমলগুলো জানতেন, এই আমলের মাধ্যমে ওজিফা করে তাৎক্ষণিকভাবে দাউসকে মেরে ফেলার প্রস্তুতি নেন।
কিন্তু এই খবর পেয়ে আমি সাথে সাথে পীর সাহেবের কাছে চলে যাই, তার হাতে পায়ে ধরে ছেলের প্রাণ ভিক্ষা চাই। এদিকে দাউস নিজের ভুল বুঝতে পারে, সে পীর সাহেবের কাছে এসে ক্ষমা চায়, কিন্তু পীর সাহেব তার কথায় অনড়। যদি দাউসের বিচার না করা হয় তাহলে এই কাবিলার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। যেহেতু দাউস নিজের ভুল স্বীকার করেছে, পীর সাহেব বলেন যে একদম মুক্তি তো দেওয়া যাবে না, শাস্তি একটা পেতেই হবে। একটা শাস্তি দেয়া হলো, পীর সাহেব উনি একটা পিতলের পাত্রের মধ্যে দাউসকে আটক করে দিলেন এবং বললেন এই পিতলের পাত্রটা সবাইকে পাহারা দিয়ে রাখতে, কোনো একজন মানুষ যদি একে মুক্তি দেয় তবেই সে মুক্তি পাবে। এরপর দাউসকে বন্দি করে নদীতে ফেলে দেয়া হলো। আমরা এই জিনিসটা পাহারা দিয়েছি, 40 বছরের মধ্যে কোনো মানুষের হাতে এটা পড়েনি। এই জিনিসটা নাজিমুদ্দিন তোর হাতে পড়ে, আর তোর মাধ্যমে আল্লাহর রহমতে আমার ছেলে দাউস মুক্তি পেয়েছে। এইটাই হচ্ছে মূল বিষয়। নাজিমুদ্দিন দাদা সব ঘটনা শুনে বুঝতে পারলেন যে এই মুরব্বী জিন দানিয়াল চাচা কেন তার প্রতি এতটা দয়া দেখিয়েছেন। জিন সর্দার বলেছেন যে তার ছেলে দাউস নাকি আর আগের মতো নেই, সে তার ভুল শুধরে নিয়ে সম্পূর্ণ ইসলামের পথে ফেরত এসেছে, আর সে এখন তাদের সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছে এবং খুব দায়িত্বের সাথে সেটা সে পালন করছে। সেই পীর সাহেব অনেক আগেই মারা গেছেন, তবুও তার শেখানো ওজিফা, তার শেখানো আমলগুলো তার গোত্রের সবাই চর্চা করে যাচ্ছে, আর এভাবেই তারা বাকি জীবন পার করবে, এমনটাই বলে দিলেন জিন দানিয়াল। আরো বেশ কিছুক্ষণ ওই এলাকা ঘোরাঘুরি করে এরপর ঠিক যেভাবে নিয়ে এসেছিলেন ওভাবেই নাজিমুদ্দিন দাদাকে ওই নৌকার ওখানে দিয়ে যান। এরপর বিভিন্ন সময় বিভিন্নভাবে জিন দানিয়ালের সাথে দেখা হয়েছে নাজিমুদ্দিন দাদার, এমনকি দাদিও নাকি 2 বার জিন দানিয়ালকে দেখেছে, তবে তার ওই ভয়ঙ্কর সুরতে না, স্বাভাবিক সুরতে। 2019 সালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই নাজিমুদ্দিন দাদা ইন্তেকাল করেন, আর দাদি 2024 সালে ইন্তেকাল করেন সম্পূর্ণ স্বাভাবিকভাবেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে জিন দানিয়াল তারা তো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চলে গিয়েছিলেন, তারা সম্পূর্ণ ইসলামের পথে ফেরত এসেছিলেন, আগের মতো অবস্থায় ছিলেন না। জিন দানিয়াল উনি যেই পথে ছিলেন, নাজিমুদ্দিন দাদা কিন্তু বুঝতে পেরেছিলেন যে ওনারা সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হচ্ছেন, যেখানে অন্যান্য ইফরিত গোত্রের জিনেরা শয়তানের উপাসনা করে। কখনোই কিন্তু জিন দানিয়েলের কাছে অর্থ সম্পদ এই জিনিসগুলো চাননি, আর জিন দানিয়েল কখনোই কিন্তু এগুলো দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন এরকমটা না, কারণ দাদাদের পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো ছিল এবং উত্তরোত্তর সেগুলো বৃদ্ধি পেয়েছে। জিনেদের সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা ধনী হবেন এমনটা আসলে তাদের দরকারও ছিল না। তবে খুব রেগুলার যে দেখা করতেন এই ঘটনার পর থেকে, বিষয় এরকম না, হঠাৎ কালে ভদ্রে আসতেন, কথা বলতেন, এই হচ্ছে বিষয়। এটাই ছিল ঘটনা। আমাদেরকে আশিক হাসান ভাই জানিয়েছেন যে ডিএমপিতে তো আসলে ডিউটির অনেক চাপ থাকে, এর মধ্যেও অনেক কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে এই ঘটনাটি লিখেছেন, উনি জানিয়েছেন। তো আশিক হাসান ভাইয়ের জন্য আবারও শুভেচ্ছা রইল। তোমাকে আমি একটা স্টোরি বলি, স্টোরিটা শোনো, শুনলে তুমি বুঝবা যে আসলে ঘটনাটা কি। তরুমের বলতেছে ইয়া গো হ্যাড, এবং ওই দিন তাদের কাস্টমারও খুব কম, 1-2টা কাস্টমার আসতেছে হঠাৎ। এই সময় সে এডির কাছ থেকে জিজ্ঞেস করতে, এডি তখন তাকে বললো যে আমি যখন ইংল্যান্ড থেকে এখানে মুভ করে আসছিলাম, আমি আর আমার ওয়াইফ, তো আমার ওয়াইফ আর আমি দুইজনে এখানে মুভ করে আসছি। তার ওয়াইফের নাম হচ্ছে ভিকি, মানে এটাও শর্ট নাম বললাম, তার পুরো নামটা বললাম না। বললো যে আমি আর ভিকি আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছিলাম। তো মূলত আমার একজন অ্যানসেস্টারের ব্যবসা ছিল এখানে, পূর্বপুরুষের, এবং সেখান থেকে আমরা কিছু অংশ পাই ব্যবসার, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম ট্রেডের ব্যবসা আর কি। যাই হোক, তো আমরা এখানে আসি। তো আসার পর আমাদের খুব ভালো সময় কাটে প্রথমে। তো আমরা তখনও সেটেলড করার জন্য আসি নাই ওই সময়টা, আমরা আসছিলাম মোটামুটি আমাদের ব্যবসা বুঝে নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। তো আমরা আসার পরে এখানে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম, যে এখানে আমরা ছিলাম। তো সেখানে আমাদের প্রথম আসার কারণে যেহেতু আমরা ঘোরাফেরা করতেছি, তো আমরা তখন ঘোরার একটা প্ল্যান করি বেড়াতে যাওয়ার। তো সেই বেড়াতে যাওয়াটা হয় একটা এখানকার সাফারি পার্কে।
সাফারি পার্কটা ছিল, সে একটা জায়গার নাম বলে আর কি, আমি এখানে নামটা মেনশন করতেছি না। যাই হোক, একটা সাফারি পার্ক, ওইটা একটা ফরেস্ট এলাকার পাশে, মানে পাশে হচ্ছে মানে বিশাল পাহাড় আছে এবং বনভূমি আছে এবং তার পাশেই সে সাফারি ক্যাম্পটা। তো সেখানে বিভিন্ন রকমের ভালো ব্যবস্থা আছে, মানুষ ওখানে খাওয়া থাকা ঘোরা। আপনারা জানেন যারা সাফারি দেখেছেন, আমাদের এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সাফারির ব্যবস্থা আছে, এরকম অর্গানাইজড সাফারি। আপনারা জানবেন যে সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে সুন্দরভাবে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়, মানে বনভূমির এক্সপিরিয়েন্স, সেখানে কাটানোর এক্সপিরিয়েন্স, সন্ধ্যার পর বিভিন্ন রকমের লাইট অ্যান্ড সাউন্ড, অনেক কিছু। তো যাই হোক, এরকম একটা সাফারি এসে তারা যায়। এই যে ভদ্রলোক যিনি আসছেন তিনি এবং তার ওয়াইফ ভিকি দুজনে যায়, এডি এন্ড ভিকি দুজন। তো তারা ওখানে যে বেশ ভালো সময় কাটানো শুরু করে। তো যেখানে গিয়েছে তো বললো বেশ অর্গানাইজড একটা জায়গা এবং একটা কোম্পানি সেটা রান করতেছে। জায়গাটার আশেপাশে সুন্দর করে বাউন্ডারিজ দেওয়া আছে, ভেতরে সুন্দর করে থাকার ব্যবস্থা, রেসিডেন্সিয়াল সুইটস এন্ড এভরিথিং খুব সুন্দর এবং খুবই সুন্দর। তো আমরা দিনে গিয়ে সেখানে দেখলাম, সেখানে তারা তাদের ওখানকার কালচারাল ব্যাপার স্যাপার আমাদেরকে দেখালো, তারপর সেখানকার অবস্থা, সেখানকার মানুষ কিভাবে বাস করে, তারপর সেখানকার তাদের লোকাল নেটিভ ড্যান্স ইত্যাদি, এবং সন্ধ্যার পরে আর অনেক আয়োজন আছে। তো এগুলো যখন দেখছি, প্রথম রাতটা খুব ভালো কাটলো। এটা 3 দিনের সাফারি ট্যুর ছিল। তো সেকেন্ড দিন আমাদেরকে তারা দিনের বেলা গাড়িতে করে নিয়ে যায়, বাইরে নিয়ে ঘুরায় আনে আশেপাশ থেকে। তো বেশ খানিকটা জায়গা ঘুরতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এডি বলতেছে আর কি, যে আমি জিজ্ঞেস করলাম সে ট্যুর গাইডকে, যে ট্যুরিস্ট গাইড ছিল, যে এই পাশে যে বিস্তীর্ণ এই পাশে জায়গাটা চলে গেছে এবং তোমরা দেখতেছো এখানে তৃণভূমির পরে ওই জায়গাটা জঙ্গলের মতো আছে, ওই জায়গায় তোমরা কি যাবা না? তো বলতেছে না, ওখানে যাবো না। গাইড বলতেছে ওখানে যাবো না, ওই জায়গাটা খুব একটা নিরাপদ না, ওই জায়গায় অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো এডি তখন জিজ্ঞেস করে রিস্ক ফ্যাক্টর কেমন? রিস্ক ফ্যাক্টর বলে অনেক রকম রিস্ক ফ্যাক্টর আছে, এখানে বন্য প্রাণী আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এমনকি আমাদের ওখানকার নেটিভ মানুষরাও অনেকে আছে ওইখানে যারা পছন্দ করে না যে ওই জায়গাটা একটু প্রিজার্ভ, ওরা পছন্দ করে না যে আউটসাইডার ওখানে তাদেরকে বদার করুক। এডি তখন বলে যে নেটিভদের কি মানে সমস্যাটা কি? নেটিভরা তো এখন তো এই সময় তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু 2000 সালের পরের কাহিনী, 2000-এর পরের কাহিনী। বলছে এখন তো অনেক চেঞ্জ সময় হয়ে গেছে, নেটিভরা কি এখনো এরকম করে? বলতেছে হ্যাঁ, এখনো অনেক আছে, তারা পছন্দ করে না, তারা অনেক কিছুই নিজেদের যে ইটা ধরে রাখে, কৃষ্টি কালচার ধরে রাখে, তারা চায় না তাদের এগুলোর মধ্যে কেউ যে বদার করুক। যাই হোক, এডি আর তার সাথে তার ওয়াইফ এবং আরো অনেক মানুষজন শুনে এই কথাগুলো, শুনে তারা মোটামুটি এগ্রি করে। যাই হোক, তাদেরকে মোটামুটি যেসব জায়গা ঘোরায় নিয়ে আসে। তো এডির কিন্তু খুব আগ্রহ ছিল, এডি তো খুব মানে অ্যাডভেঞ্চারাস মাইন্ডের মানুষ, কিন্তু সে কিন্তু এগুলো সম্বন্ধে আরো জানতে চাইতো, মানে হি হ্যাজ স্ট্রং উইল পাওয়ার। তো ওই দিন সন্ধ্যায় তাদের একটা এরকম দেখানো হয় এডিদের মানে সবার জন্যই একটা এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তাদের ওই দেখা যাচ্ছে যে সেই যে তাদের ওখানকার নেটিভ পিপলদের কালচারাল ড্যান্স ইত্যাদি কিছু নাটক এগুলো হয় আর কি। তো সেগুলো এডিরা দেখে মানে নাটক মানে কি তাদেরও কাইন্ড অফ লাইক সেই সময়কার তাদের কিছু জিনিসপত্র, ঘটনা, তাদের কালচার এগুলো তারা দেখা ওইখানে অভিনয় করে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ একটা পরিবেশ তৈরি করে। তো এডির কাছে খুবই মানে অসাম লাগে জিনিসটা, মানে সে কিন্তু খুব এনজয় করে, সে মনে করে যে মানে অসাম, এবং তাদের কিছু স্টোরি অ্যান্ড স্টাফ এগুলো দেখে তার কাছেই লাগে। বাট এডি নাকি একটা কথা তার কাছে মনে হয়েছে, এর মাঝে অনেক কিছু মানে আচরণ বা কিছু তার কাছে মনে হয় যে জিনিসগুলো বেশ অন্যরকম, এগুলো একটু অকাল টাইপের মনে হয় তার কাছে মনে হয় যে এগুলা খুব স্বাভাবিক জিনিস না, এবং সে তাদের চেহারার দিকে খেয়াল করতেছিল, তাদের ভাবভঙ্গির দিকে খেয়াল করতেছিল। তো এগুলো দেখে তার কাছে মনে হয় অন্যরকম। তো যাই হোক, এগুলো শেষ হয়, তখন অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো এডিদেরকে থাকতে দেওয়া হয়েছে। তো ওই দিনকে তাদেরকে সেই সাফারি ক্যাম্প থেকে বলা হয়েছে যে তোমরা আজকে আর ইসে থেকো না, তোমাদের যে মূল যে ভবনটাতে থাকতে দেওয়া হয়েছে ওখানে থেকো না, তোমাদের জন্য আজকে আমরা ক্রালের ব্যবস্থা করছি। এখানে তাদের কাছে কিছু ক্রাল ছিল। ক্রাল বলতে ছোট ছোট কুড়ে ঘরের মতো, কাইন্ড অফ গোল গোল এরকম জায়গা, উপরে ছাদ আছে, মানে কাইন্ড অফ লাইক কুড়ে ঘর, এবং এটা নেটিভরা ওই ক্রালে থাকতো আর কি। সেই ক্রাল ওরা বানাইছে, আর্টিফিশিয়ালি বানাইছে। তো এডিদেরকে যেটা প্রোভাইড করা হয়, দেখে যে সেটার সামনে দেখে যে 2টা মশাল জ্বলতেছে, খুব সুন্দর জায়গা, ক্রালের ভেতরে ঢুকে, মানে একদম নেটিভ এনভায়রনমেন্ট থাকার মতো, কিন্তু বিছানা টিছানা সব সুন্দর আছে। তো এডি তো খুবই পছন্দ করে, মানে অসাম।
এবং তাদেরকে বলা হয় যে এখানে রাতের বেলা কিন্তু ন্যাচারাল অনেক সাউন্ড পাবা। এমন আছে অনেক সময় দেখা যাচ্ছে সিম্বা ডাকতেছে, মানে সিংহ রাতের বেলা ডাকে, সেটারও দূরের থেকে সেই সাউন্ডও তোমরা পাবা। কিন্তু একটা ব্যাপার, তোমরা কিন্তু কখনোই ভুলেও এই যে এখানে বাউন্ডারি ক্রস করে যাবা না। আমাদের যদিও গার্ড আছে, তারপরেও কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবা না, কারণ অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেক অনিসন্ধিৎস মন থাকে যারা বাইরে চলে যায়, এবং তখন যদি কোনো বিপদে পড়ো বা কোনো বন্য প্রাণী তোমাদেরকে নিয়ে যায়, সেটা কিন্তু আমাদের দোষের মধ্যে পড়বে না। তো সবাই তো এটা জানেই। তো এরিও শুনে, তো এরি আর ভিকি দুইজনে শুনে, এবং তারা খুব ওখানে মানে বসে থাকে আর কি, মজা করে তাদের ভালো টাইম কাটতেছে। অন্ধকার হয়ে গেছে, মানুষ চলে গেছে, ক্রালের সামনে দিয়ে তারা হাঁটতেছে, এবং তাদেরকে বলছে এইখানে তোমরা যতটুকু ঘোরাঘুরি করতে চাও ঘুরতে পারো, এই জায়গাতে জায়গা আছে, এখানে মানে আর্টিফিশিয়ালি বানায় রাখা পুকুরের মতো আছে, মানে খালের মতো বানাইছে, বাট ওইটা পুকুর আসলে, মানে এখানে তোমরা যত ঘুরো এরকম এসে কোনো সমস্যা নাই। তো ওরা মোটামুটি ক্রালের আশপাশ দিয়ে ঘুরে তাদের মতো করে, মানে ডিনারের পরে আর কি, রাত হয়ে গেছে তখন। তো এক সময় হাঁটতে হাঁটতে দুইজনে বেশ গল্প করতে করতে বেশ ভালো ফিল করতে থাকে। তো এডি তখন বলে ভিকিরে যে, ভিকি তুমি যে শুয়ে পড়ো, ভিকির একটু ঘুম লাগতেছিল, বল তুমি শুয়ে পড়ো, আমি একটু ঘুরি, জায়গাটা একটু দেখি। তো ভিকি তারা বলে, তুমি কোথায় যাবা, তোমাকে না বললো যে এখানে ঘোরাঘুরি করো? বলে আমি ভিতর দিয়ে হাঁটবো, দেখি না এখানে কি অবস্থা, আরো তো এখানে মানুষ আছে, তাদের সাথে পরিচয় হই, আমাদের ইংল্যান্ডের মানুষও আছে এখানে, আমেরিকান মানুষও আছে, অন্য দেশেরও মানুষ আছে, তো অনেকের সাথে দেখাবে। আসলে অনেকেই হাঁটতেছিল স্ক্যাটার ভাবে, এদিক ওদিক হাঁটতেছে ঘুরতেছে। তো ভিকি আসলে টায়ার্ড ফিল করে, ভিকি বলে যে আমি শুতে চলে গেলাম। তো তখন প্রায় রাত 10টা 10:30 এরকম বেজে গেছে। তো ভিকি চলে গেল ক্রালে, যে সে তার মতো শুয়ে পড়লো, এবং সে ক্রাল নাম্বারটা বললো মনে রেখো কিন্তু তোমার ক্রাল এটা, আবার অন্য ক্রালে ঢুকে যেও না, জাস্ট জোক। তো এই শুনে তো এরি হেঁটে বেরোলো, এবং তার মতো সে হাঁটতেছে ঘুরতেছে, দেখতেছে কিছু মানুষ যাচ্ছে। তখন পর্যন্ত কারোর সাথে গল্প গুজব করার বা কথা বলার মতো প্রয়োজনীয়তা সে বোধ করে নাই যে এখন কি করবো, সে নিজের মতো এনজয় করতেছে এনভায়রনমেন্টটা। তো হেঁটে হেঁটে যাচ্ছে, চলে গেল খালের পাশে, সেখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে দেখতেছে চাঁদ উঠছে আকাশে, অসাধারণ আলো, মানে চারিপাশে ছড়ায় পড়ছে আলো, এবং দূরে মানে ওই খালের পাশে আসলে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গা, সেখান থেকে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের লাইন, এবং তার পাহাড়ের লাইনের পাশে অনেক গাছগাছালি বনভূমির মতো, সেখানে সেরকম ছায়ার মতো ধূসর ভাবে আলোটা ছড়ায় গেছে উপরে। তারপরে আসছে আবার তৃণভূমি, সেখানে ঘাসগুলো নড়তেছে বাতাসে, এবং ঘাসের মাথায় চাঁদের আলো পড়ে মনে হচ্ছে ঢেউ একটা, অসাধারণ একটা পরিবেশ। তো যারা ভয় পায় বন্য প্রাণী, সেটা তো সেরকমই। ধরুন দেখতে দেখতে এক সময় এডির চোখে ধাঁধা লাগলো। এডি মনে করলো যে আমি পাশ থেকে, সে যেখানে দাঁড়ায় আছে সেই খালের পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু দূরে গাছগাছালি আছে অনেক। তো সে মনে করলো যে আমি একটা হাঁটি না, যাই না ওদিক দিয়ে, যে একটু ঘুরে আসি কি অবস্থা। তো সে হাঁটতেছে। এডির কাছে কিন্তু তখনকার সময়কার তার যে ফোন, সেই ফোন ছিল, সেটার নেটওয়ার্কও মোটামুটি ভালোই থাকে সেগুলোর, সেলুলার ফোন, এবং তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল ইত্যাদি, এবং তার কিন্তু লাইসেন্স করা একটা গান ছিল সাথে। তো এটা তার সাথে সে ক্যারি করতো, এবং ওই জায়গায় সে মোটামুটি ওগুলা ঢোকার আগে ডিক্লেয়ার করে নিয়ে নেয় কি কি। তো মোটামুটি তার প্রোটেকশনের জন্য তার এগুলো ব্যবস্থা ছিল, তার কাছে নাইফও ছিল একটা। তো এডি হাঁটতেছে, তার মধ্যে ভয়ের ব্যাপার স্যাপার তেমন একটা নাই। সে হাঁটতেছে খালের পাড় ধরে, এবং হাঁটতে হাঁটতে মনে করছে সামনে যাই, একটু যে ঘুরে আসি, অসাধারণ লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং এই সময় কিন্তু সে আস্তে আস্তে তার যে টোটাল ক্রালের যে অংশগুলো, যেখানে তাদের মেইন সেটেলমেন্ট, সেখান থেকে দূরে সরে গেছে সে, এবং সে দেখতেছে পাশে ফেন্স, এবং ফেন্সের পাশ দিয়েই, ফেন্সের খুব কাছাকাছি দিয়ে হাঁটতেছে। তার যে ভেতরের অংশটা, সেখানেও ঘাস আছে, মোটামুটি দেখা যাচ্ছে যে তার গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে অনেক জায়গায় ঘাস, এবং অনেক সময় ছোট ছোট বুনো ফুলও ফুটে আছে, এবং সেই চাঁদের আলোতে মানে অন্যরকম একটা পরিবেশ, মানে যেটা নাকি মানে বলা চলে যে স্বপ্নীল একটা জায়গা হয়ে গেছে জায়গাটা। তো এডি হাঁটতে হাঁটতে এক জায়গায় যে দেখে যে ফেন্সের ওই পার থেকে তার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সেই যে দূরের গাছগাছালিগুলোর একটা অংশ, মানে বিস্তীর্ণ অংশটার একটা অংশ খুব কাছে, খুব বেশি দূরে না। মানে এই ফেন্স পার হলে বেশ খানিকটা একটু ঘাসের আছে ওখানে, সেটা পার হলে সে গাছগাছালির মধ্যে ঢুকতে পারবে। তো এডি তখন চিন্তা করে যে আরে এই জায়গাগুলোর মধ্যেই তো একটা অংশ দেখাইছিল যেখানে নেটিভরা আছে, একটু দেখে আসা দরকার। আসলে আমি দেখি, খুব কিউরিয়াস মাইন্ড, আসলে এরকম কিউরিয়াস মাইন্ড কিন্তু আমাদের দেশেরও অনেক আছে। আমার বন্ধু বান্ধবদের মধ্যেই ছিল অনেকের, যারা বাংলাদেশের পার্বত্য এলাকায় একদম ডিপ পার্বত্য এলাকায় ভেঞ্চার করে আসছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম ছিল। তো যাই হোক, তখন অবশ্য আমি বিদেশে হয়তো সুযোগ পেলে আমিও হয়তো যেতাম তখন। তো যাই হোক, সেই এডি হাঁটা শুরু করে, এবং হেঁটে সে ফেন্সের কাছে যে একসময় ফেন্সটা টপকে বাইরে চলে আসে।
এবং এখানে এসে সে তাকায় দেখতেছে আশেপাশে কিন্তু কেউ নাই, এখানে কোনো তাদের সাথে যে সিকিউরিটি অফিসার বা ওই গেটের সামনে গার্ড কেউই নাই, এবং এখানে কোনো পেট্রোলিংও নাই, মানে গাড়িও নাই। সে কিন্তু আসলে ফাইন্ড আউট করলো নিজেকে যে সে পুরোপুরি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে। মানে এই যে এখন যে সে হেঁটে বেরোইছে ঘাসগুলা এখানে, এবং তার সামনে ছোট্ট একচিলতে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা বাঁক নিয়ে ডান দিক দিয়ে ওই দূরে চলে গেছে, সেখানেও অনেক দূর পর্যন্ত, এবং সে দেখতেছে বাঁ পাশে হচ্ছে সেই গাছের সারি, এবং মানে অন্যরকম একটা পরিবেশ। তো সে ওই একচিলতে রাস্তাটাও পার হয়ে গেল, পার হয়ে সোজা তৃণভূমিতে ঢুকলো, এবং সে মনে মনে খুব মানে অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিল করা শুরু করলো যে আমি আসলেই একটা ন্যাচারাল জায়গায় ঢুকে গেছি, মানে আমার যে কৃত্রিম বাউন্ডারি থেকে আমি বের হয়ে একটা ন্যাচারাল জায়গায় ঢুকছি। এবং তার মনের মধ্যে কিন্তু অনেক রকমের চিন্তা আসতেছে যে বন্য প্রাণী থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, সিংহর প্রাইড থাকতে পারে কোথাও, বা রাতের বেলা এরা শিকার করতে বের হয়, এটা কতটুকু সেফ হবে সে জানে না। যদিও এই জায়গাটা এমন একটা জায়গায় করা যেখানে নাকি আর কি প্রিজার্ভ, মানে যে জায়গাটা রিজার্ভ, মানে এখানে এই জায়গাতে সাধারণত এরকম বন্যপ্রাণী প্রাণী এত বেশি ঘোরাফেরা করে না, এরকম একটা অবস্থা আর কি, এত বেশি বন্যপ্রাণী সেখানে আসে না, এরকম বুঝে শুনেই করা হয়েছে এই সাফারি প্লেসগুলা। তারপরও একেবারে ন্যাচারাল জায়গায় চলে আসে যে ওদের বাউন্ডারির বাইরে, এবং এটি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘাস ধরে ধরে হাঁটতেছে। এবং আফ্রিকায় যেটা হয় যে এই যে ঘাসের মাঝে কিন্তু সিংহ লুকায় থাকে। আবার অনেক সময় তাদের কিন্তু এটা বলছে, সেই যে গাইডও বলছে ভেতরে, যে এই বন্য প্রাণীগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় তারা যদি ভেরি কিউরিয়াস হয়ে যায় মানুষের ব্যাপারে, এদের নেচার হচ্ছে একদমই আনপ্রেডিক্টেবল। তারা কিন্তু আসলে যেটা করে অনেক সময় এই যে এখান থেকে এসে দেখতে থাকে ভেতরের মানুষের চলাফেরা, এবং দুর্ঘটনা যে ঘটে নাই তা না, অতীতে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এই কারণে কিন্তু বলে যে তোমরা রাতের বেলা বের হও না, এবং বলছে যে তাদেরকে এটাও বলছিল যে রাতের বেলা একদম গভীর রাতে ক্রালের বাইরে বের হয়ে বেশি ঘোরাঘুরি করো না, বিকজ আমাদের সিকিউরিটি কতটুকু এখানে আছে কে জানে। কেন আগে যখন সময় ছিল তখন দেখা যেত একটা সময় সেই যে ফেন্স গুলোকে ঢেকে রাখা হতো প্রিকলি পেয়ারের কাঁটা দিয়ে এরকম বড় করে, মানে মানে বোমার মতো তৈরি করে রাখতো। তো এখন আর সেগুলো করে না মানুষ, তো এই জন্য ওদেরকে একটু একটু নিরাপত্তা সংক্রান্ত একটা ব্রিফ দিয়ে দেয়। এইগুলো বলার কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝানো আপনাদের। তো যাই হোক, তো এরকম ছিল। তো বলছে যে অনেক সব বন্য প্রাণী এসে বাইরে থেকে অবজার্ভ করে, চেক আউট করে মানুষকে, যে কোনো একটা এরকম মানে শিকার যদি পেয়ে যাই, মানে অসতর্ক মুহূর্তে। তো বন্যপ্রাণী যে একসময় সবসময় যে মানে মানুষকে প্রভোকেটেড হলেই ধরে তা না, অনেক সময় তাদের ভেতরে তাদের নেচার একদম আনপ্রেডিক্টেবল। তো যাই হোক, এগুলা কিন্তু বলা হয়েছে এবং এটি কিন্তু জানে, শুনছে, এবং বাট তার ভেতর অনেক কিউরিয়াসিটি, অনেক সাহস, এবং সে তার কিউরিয়াসিটিটাকেই প্রাধান্য দিল। সে হেঁটে হেঁটে সেই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সেই গাছগাছালি ছাওয়া জায়গাটার দিকে চলে আসলো এক সময়, এবং নিরাপদেই আসলো, কিছু না, গাছের ছাদের আলো পড়তেছে, ঘাস দুলতেছে। সে এক সময় সে ঢুকে গেল সেই গাছগাছালির মাঝখানে, ওখানে অনেকটা নিবিড় বনের মতো। সে দেখতেছে যে যেইখান দিয়ে সে যাচ্ছে সেই জায়গাটা অবশ্য একটা পায়ে চলা পথের মতোই, কিন্তু দুই পাশে গাছগাছালি আছে, চাঁদের আলো গাছের লতা পাতার ফাঁক দিয়ে এসে পড়তেছে জায়গাটা। একদম অন্যরকম একটা পরিবেশ, যেটা আসলে বর্ণনাতীত। এরকম দেখতে দেখতে এরই হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে সে চলে আসছে গাছপালার মধ্যে দিয়ে এক জায়গায় এসে দেখলো ওইখানে একটা নদীর মতো ক্যানাল বয়ে গেছে, এবং ক্যানালের কাছটা একদম কাইন্ড অফ খোলা, এরকম একটা জায়গা। তো সেখানে এসে সে দেখতেছে অসাধারণ লাগতেছে, মানে পাশে চাঁদের আলো পড়ে, মানে নদীর পাড়ে বা ক্যানালের পাড়ের অংশটা চকচক করতেছে, ওখানে একটু বালির মতো অবস্থা। তো সে খুব মানে অন্যরকম ফিল করলো। সে তার কাছে সিগারেট ছিল, সে বের করে ধরালো এবং স্মোক করা শুরু করলো। চিন্তা করতেছে যে এই জায়গায় যদি আমি ভিকিকে আনতে পারতাম, একসাথে বসে যখন আড্ডা দিতাম, অসম লাগতো। তার বন্ধুর কথাও চিন্তা করলো, ক্লোজ ফ্রেন্ড যাদের কথা, যে ওদের নিয়ে আসতে পারলে আর অন্যরকম লাগতো। এগুলো যখন ভাবতেছে, এই সময় তার কাছে মনে হলো তার পেছনে যে গাছপালার মধ্যে নড়াচড়ার শব্দ পেল, মানে মানুষ মুভ করলে যেরকম হয়। তো সে বিচলিত হয় না, এটি বিচলিত নয়, এটি মনে করছে যে মোস্ট প্রবাবলি হতে পারে এখানকার কোনো নেটিভ, এরা এখানে চলাফেরা করে, রাতে আবার গার্ড দেয় নিজেদের এলাকা, ওরাই হইতে পারে, আর অথবা কোনো প্রাণী হতে পারে। তো প্রাণীর মধ্যে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী হয়, আমি যদি এখন হঠাৎ করে চমকা উঠি তাহলে সমস্যা। তো এরকম চিন্তা করে সে খুব বিচলিত না হয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো পিছনের দিকে, যেখানে শব্দটা হচ্ছে। সেখানে সে হঠাৎ করে দেখলো যে সেই যে গাছপালার পাশ দিয়ে ফাঁক দিয়ে কেউ একজন বের হয়ে আসতেছে হেঁটে। তো সে প্রথম মনে করলো যে কোনো নেটিভ মনে হয়। তারপর সে করলো না, চাঁদের আলোতে দেখলো যে সেটা যে বের হয়ে আসছে সে একটা নারী, এবং যে নারীটা আসছে সে একটা গাউন পরা,
মানে একদম মানে ইংরেজদের গাউন পরা। তো মানে একটু সে অন্যরকম হয়ে গেল যে ইংরেজ নারী, তো আবার গাউন পরা, আর সেই গাউনটা দেখে সে বুঝতেছে গাউনটা অনেক আগের, মানে আজ থেকে 200-300 বছরের আগের মানে ফ্যাশনের যে গাউন, মানে সেই স্টাইলটা সেরকম টাইপের, এরকম এর কাছে আসতেছে। তো একটু অবাক হলো যে এত পুরোনো গাউন পরা শ্বেতাঙ্গ নারী এখানে কোত্থেকে আসলো, এবং সে বুঝতে পারতেছে চাঁদের আলাদা শ্বেতাঙ্গ। তো কাছে আসতেছে, তার থেকে বেশ কাছাকাছি এসে প্রায় 5-7 ফিট দূরে এসে দাঁড়ালো, এবং এটি একটু অবাক হয়ে গেল। এবং চাঁদের আলো সে যেটা দেখতেছে এটা তার কাছে একটু অন্যরকম লাগলো। সে তাকায় দেখতেছে এটা একটা শ্বেতাঙ্গ নারী, মানে একটা সাদা মহিলা, বাট তার চেহারার মধ্যে মনে হচ্ছে একটা ভাব রয়ে গেছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার, মানে অদ্ভুত একটা মিশ্রণ। মানে শ্বেতাঙ্গ মহিলা কিন্তু মনে হচ্ছে ছায়ার মতো তার মধ্যে একটা ভাষা ভাষা চেহারা ফুটে উঠছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার। মানে এটা একটা খুবই অদ্ভুত একটা জিনিস, যেটা মানে ভাষায় বর্ণনা করার মতো না। মনে হচ্ছে যে একজনের মধ্যে আরেকজন এরকম। এডির সারা শরীরে রোম দাঁড়ায় গেল, কারণ এটা খুব ন্যাচারাল মনে হলো না তার কাছে। এটা জিনিসটাই তার কাছে মনে হলো যে এটা কোনো অন্যরকম জিনিস, মানে পার্থিব কিছু না, এরকম লাগলো তার কাছে। মহিলাটার চুলটা খোলা এবং বাতাসে ভাসতেছে, পেছন দিকে চুলগুলো উঠতেছে হালকা, এবং তার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তারপর তাকে প্রশ্ন করলো, মানে একদম জাস্ট লাইক ওই আফ্রিকান অঞ্চলে মানুষের যে ইংরেজি অ্যাকসেন্ট থাকে সেরকম একটা অ্যাকসেন্টে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মানে এমন ভাবে জিজ্ঞেস করছে, সেটা মোটেই একজন শ্বেতাঙ্গ মহিলার মুখের অ্যাকসেন্ট না। তো সে থতমত খেয়ে গেছে। তো সে বলতেছে, সে মানে একদম থতমত খেয়ে বলছে, হ্যাঁ মেডি এন্ড ইউ। তো ওইখান থেকে কোনো রিপ্লাই নাই, তার দিকে তাকায় আছে এবং চোখটা জল জল করতেছে। মহিলাটার জল জল মানে কোনো প্রাণীর মতো না, মানে চাঁদের আলো পড়ে চকচক করে যে সেরকম। সে খুব অবাক হয়ে খেয়াল করলো এই যে শ্বেতাঙ্গ মহিলাটা হঠাৎ করে চেহারাটার ভাবটা আরো কৃষ্ণাঙ্গ মহিলার মতো প্রকট হয়ে উঠলো, এবং মানে সে থতমত খেয়ে গেছে, এটি আসলে বুঝতে পারতেছে না। তারপর দেখলো মহিলাটা হাতটা সামনের দিকে একটু বাড়ালো, দেখলো হাতের আঙ্গুলের নখগুলা একদম সুচালো, একদম সুচালো। তখন সে হঠাৎ করে কেঁপে উঠে ভাবতেছে যে কি তার হাতটা অটোমেটিকলি তার কোমরের কাছে চলে গেছে, যে তার গানের দিকে। তো সেই সময় ওই মহিলা তাকে বলতেছে, ইউ হ্যাভ মেড এ রং চয়েস। এই সময় সে দ্রুম করে একটা গুলির শব্দ শুনলো, প্রচন্ড জোরে, এবং সে গুলির শব্দটা শুনে এরই ছিটকে পড়লো এক পাশে, মানে পাশে পড়ছে, প্রচন্ড ভয় পেয়েছে, নিস্তব্ধতার মধ্যে গুলির শব্দ, দ্রিম করে গুলির শব্দ, সে ছিটকায় পড়ছে পাশে। পাশে সে দেখলো, যেটা দেখলো সেটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেল এবং অবাক হলো। এরকম অবাক সে কখনোই হয় নাই। সে দেখলো যে সেই যে মহিলাটা দাঁড়ায় ছিল সে একটা লাফ দিল পাশে, এবং মানে ওই গুলির শব্দের সাথে এগুলো খুব দ্রুত ঘটছে, একটা লাফ দিয়ে পাশে পড়লো, এবং সে যখন লাফটা দিছে ঠিক বাতাসের মধ্যেই সে একটা কালো রঙের প্যান্থারে পরিণত হলো, কালো রঙের একটা লেপার্ডে, এবং সে খুব দ্রুত লেপার্ডটা দৌড়ে সে বনভূমির মধ্যে ঢুকে গেল। তো এডি থরথর করে কাঁপতেছে, তার হাতে তার নিজের হ্যান্ডগানটা বের হয়ে আসছে, সে চিন্তা করছে কি করবে, এবং সে সাথে সাথে তার কোমর হাতাচ্ছে ফ্ল্যাশ লাইটের জন্য, তার ফ্ল্যাশ লাইটটাও আছে। এই সময় দেখলো বাতাসে আরেকটা ফাঁকা ফায়ার হলো, এবং সেই গুলির প্রচন্ড শব্দ, মানে এবং একটা ফুলকি উঠছে দূর থেকে, এবং তারপর সে দেখলো যে ফাঁকা ফায়ার করে তার কাছে চলে আসতেছে, তাকে ওখান থেকে সাউন্ড দিতেছে, মানে একজন যে ওই তা বলে আর ইউ ওকে বলে সামনে আসছে। তো এডি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ায় ফ্ল্যাশ লাইট মারলো, দেখলো যে ওখানে 2-3জন গার্ড, তারা সেই তাদের যে সেই সাফারিটি ওখানকার, সেখানকার 2জন আসলো। এডি উঠে বসলো, ইয়েস আই এম ওকে, হোয়াটস রং, হোয়াটস গোয়িং অন, সে জিজ্ঞেস করতেছে। তো তারা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আমাদের সাথে, পরের কথা পরে। তাকে নিয়ে গেল, কোনো কথা নেই, তারা কোনো কথা বলতেছে না, এডিকে নিয়ে গেল এবং একজন তার হাত ধরে রাখছে, নিয়ে আসলো, নিয়ে এসে তাকে একদম মানে পুরা জায়গাটা তাকে নিয়ে পার হলো। এবং এডি দেখতেছে যে ওই সময় তাকে যখন নিয়ে আসতেছে, এই বনভূমি পার হওয়ার সময় বাকি যে 2জন গার্ডের মধ্যে, ওই 2জন গার্ডের মধ্যে কিন্তু 3জন গার্ডের মধ্যে 2জনই কৃষ্ণাঙ্গ আর একজন হচ্ছে সাদা, এবং তারা পিছন ফিরে বারবার দেখতেছে, তাদের হাতে কিন্তু তাদের বন্দুক, একদম লোডের বন্দুক, এবং পিছন ফিরে বারবার দেখতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, হাতে ফ্ল্যাশ লাইট। এরকম করতে করতে তাকে নিয়ে সেই তৃণভূমিতে বেরোলো যেখানে ঘাস। সেই সময় তারা ওই বাকি 2জন
দুইজন যে তারা ফিরে তাকাচ্ছে, এবং তারপরে তারা সরাসরি তাকে নিয়ে গেল সেই তারা দেখলো যে সেখানে তারা একটা এসইউভি নিয়ে আসছে, মানে খোলা এসইউভি যেটাকে আমরা জিপ গাড়ি বলি, সেটাতে উঠায় ফেললো তাকে। এডিকে উঠায় তাড়াতাড়ি তারা চলা শুরু করলো। চলার সময় তখন এডি জিজ্ঞেস করলো, ওখানে যে শ্বেতাঙ্গ যে লোকটা ছিল তাদের দলনেতা যে তিনজনের মধ্যে, তাকে জিজ্ঞেস করলো, বললো যে মানে কি সমস্যা কি, আমি এখানে কি দেখলাম আর কি। তো সেই যে শ্বেতাঙ্গ, সে আবার সাউথ আফ্রিকান, ওখানে নেটিভ, সে বলতেছে যে আপনি রুল ভাঙছেন, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, মানে তো আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখান থেকে যাওয়ার জন্য না, বের হয়েছেন কেন? সে বলতেছে, এডি বলতেছে স্টপ দ্যাট ক্র্যাপ, আমি কি দেখছি সেখানে? বলে না না না, সেটা না, আপনি আমাদের জন্য বড় একটা রিস্কে ফেলছেন, আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের সমস্যা হয়ে যাবে এখানে। বলতে বলতে তাকে নিয়ে আসে। আনার পরে ওই লোকটা তখন তাকে বলে, তাদের যে একটা আলাদা ক্রাল ছিল যেখানে অফিস রুমের মতো, সেখানে তাকে বলে যে আপনি কি, মানে তাকে অনেক বকাবকি করে যে কেন বের হয়েছেন আপনি, আমাদের কত বড় রিস্ক, এটার জন্য আপনাকে পেনালাইজ করতে পারি আমরা, হ্যাঁ আপনাকে পেনালাইজ করতে পারি, আপনি আমাদের রিস্কে ফেলছেন, আপনার যদি কিছু হতো এটা আমাদের ইন্স্যুরেন্স ক্লেম করতে পারতাম, আমাদের লোক আসতো না। তো এডি তখন সরি বলে যে আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আমার মতো আমি বের হয়ে গেছি, আমার কিউরিয়াসিটি খুব বেশি ভর করছিল, বলে যে হ্যাঁ আপনাদের মতো কিউরিয়াস মানুষের জন্যই এই সমস্যাগুলো হয় আমাদের এখানে, তারপরে কোন একটা সাফারি এলাকা বদনাম হয়ে যায় এবং আমাদেরও হয়তো আপনার জন্য। তো এডি বলে যে কি ব্যাপার, আমি কি দেখলাম, আমি কিন্তু একটা স্ট্রেঞ্জ জিনিস দেখছি, তোমরাও দেখছো নিশ্চয়ই, নাহলে গুলি কেন করছো তোমরা? তখন লোকটা বলে যে তোমাকে একটা ঘটনা বলি, এডিকে বলে যে আপনার একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যেটা, এই যে আপনারা দেখতেছেন যে পাশে ফরেস্ট, আপনাকে যেতে মানা করলো, দিনের বেলাও কিন্তু আমরা কাউকে নেই ওই জায়গায়, ওই জায়গাটা কিন্তু আসলে কার্সড, এটা মানে হন্টেড, যেটি বলেন হন্টেড, কার্সড। তো এডি বলে যে কিভাবে কার্সড? তখন বলছে কার্স হচ্ছে এইখানে একটা নারীকে দেখা যায়, বিশেষ করে একটা শ্বেতাঙ্গ নারী, সে আসলে শ্বেতাঙ্গ ঠিক না, সে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মিশ্রণে একটা নারী। তো কিরকম? তো এডি বলে কিরকম, মানে এইটা কেমন কথা, এটা আমি তো জীবনে শুনি না এই ধরনের ঘটনা। বলে এইটা হচ্ছে এইখানে একটা সময় একটা ইংলিশ ফ্যামিলি থাকতো, আজ থেকে 100 বছর আগে, যখন নাকি এখানে কলোনি ছিল তখন থাকতো, এবং তাদের মধ্যে অনেক সেই ফ্যামিলি থাকতো বিকজ অফ লাইক তাদের এখানে কার্যক্রম ছিল, তারা এখানে সরকারের কাজেই আসছিল এখানে। তো সেইখানকার যে মহিলা, সে খুব গ্রিডি ছিল, খুব লোভী ছিল সে। তো সে তার ইংল্যান্ডে কিছু সম্পত্তির প্রাপ্তির জন্য বা তার কিছু স্বার্থ সিদ্ধির জন্য এইখানকার একজন নায়াঙ্গার সাথে কথা বলে, যারা নাকি জাদু করে আর কি, এখানকার উইচ ডক্টর, যারা ম্যাজিশিয়ান, এরকম একজনের সাথে সে কন্ট্যাক্ট করে, কথা বলে, এবং সেই উইচ ডক্টর তাকে বলে যে এইখানে অনেক রকমেরই কিছু আছে, তোমাকে আমি হেল্প করতে পারি অনেক কিছু নিয়ে, বাট আমি তোমাকে করব না। তো সেই শ্বেতাঙ্গ মহিলা অনেক ভাবে তাকে কনভিন্স করে, সেই উইচ ডক্টরকে বা জাদুঘরকে অনেকভাবে সে কনভিন্স করে তাকে কাজ করে দেওয়ার জন্য। তখন সেই জাদুঘর তাকে বলে, তুমি যখন এই কাজটা করবা, তুমি কিন্তু ইউ উইল মেক এ প্যাক উইথ দ্য ডেভিল, মানে ইসে বলে আর কি, তাকে বলে যে শয়তানের সাথে তুমি ডিল করবা তুমি, এবং সেটা কিন্তু খুব ভালো হবে না, এই ইভিল স্পিরিট উইল ইট ইউ, তোমাকে খেয়ে ফেলবে। তখন সে মহিলা কিন্তু এটা কেয়ার করে না। তো যাই হোক, মহিলাকে তখন সেই কালো জাদুকর একটা রিচুয়ালের কথা বলে, সেই রিচুয়ালটা তাকে করতে হবে। তো সেই কালো জাদুকর বিশাল, তার কাছে সে তার জন্য একটা উপঢৌকন চায়। তো ওই মহিলা বিশাল কিছু পাওয়ার জন্য, কারণ ইংল্যান্ডে তাদের বিশাল প্রপার্টির ব্যবস্থা ছিল বা ব্যাপার স্যাপার ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল, তো সেগুলো পাওয়ার জন্য সেও এখানে বেশ কিছু টাকা পয়সা, সে কন্টেস্টে কিছু না, মানে ইংল্যান্ডের কন্টেস্টে এখানে কিছু না, সে ব্যয় করে। তো এই জাদুকরকে দিয়ে সে কাজ করাতে, জাদুকর তার জন্য একটা কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে আসে, সেখানে কৃষ্ণাঙ্গ মেয়েকে, কুমারী মেয়েকে নিয়ে আসে। আনার পরে সেখানে রিচুয়াল পারফর্ম করে সেই সাদা শ্বেতাঙ্গ মহিলাকে দিয়ে আর কৃষ্ণাঙ্গ মহিলাকে দিয়ে, এবং জাদুকর বলে যে এই যে মেয়েটার ওপরে অপদেবতা ভর করবে এবং সে তোমার উপরে ভর করবে, তোমরা এক হয়ে যাবা ফর দ্য টাইম বিং, এবং তোমরা অনেক কিছু, তখন তোমার অনেক কিছু হয়ে যাবে কাজ, তুমি যা যা অনেক কিছু করতে পারবা, তোমার যা যা প্রয়োজন, এরকম কিছু। তো এরকম কিছু ব্যাপার ঘটে। তো কোনো এক এরকম পূর্ণিমার রাতে সেই জাদুকর তাকে ওই জঙ্গলের মধ্যে, ওই জায়গাটার মধ্যে যে তার সাথে সেই রিচুয়াল পারফর্ম করে। তো যাই হোক, এই রিচুয়াল পারফর্ম করার পরে নাকি ওই মহিলা চেঞ্জ হয়ে যায় অনেক, যে শ্বেতাঙ্গ মহিলা ছিল তার আচার আচরণ কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে যায়, তার হাজবেন্ডও তাকে চিনতে পারতো না, এবং সে পাগলের মতো হয়ে যায়, সে বাসা থেকে বের হয়ে যেত রাতের বেলা। এবং ইন দ্য মিন টাইম দেখে যে তারা ওই
ওখানে যে তাদের যে সম্পত্তি সংশ্লিষ্ট ব্যাপারগুলো ছিল ইংল্যান্ডে, সেগুলো কিন্তু দেখে যে তার ওই ফ্যামিলি, মানে ওই মহিলার হাজব্যান্ড ফ্যামিলি, দেখে যে সেগুলো সবই তারা পাইছে ওখানে, দে হ্যাভ রিসিভ দ্যাট, তারা ওখানে পেয়ে গেছে অটোমেটিকলি। এই মহিলা এখান থেকে আর নিষ্কৃতি পাচ্ছে না এবং দিনে দিনে সে ওয়ার্স্ট অবস্থায় চলে যাচ্ছে। তো সেই শ্বেতাঙ্গ ভদ্রলোক যিনি ওখানে মানে কাজ করতেন থাকতেন, তিনি অনেকভাবে চেষ্টা করেন, তিনি সেই জাদুঘরকেও ধরে নিয়ে আসেন, বলে যে তোমাকে কিন্তু আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, আমাদের সরকারের লোক দিয়ে বিচার করবো। তো জাদুঘর তো কোনো পাত্তাই দিত না, তারা অন্যরকম, সে হাসতো, সে বলে যে তুমি আমাকে যে শাসাইছো এর জন্য তোমাকে আরো বিপদের সম্মুখীন হইতে হবে। তো একদিন রাতের বেলা সেই মহিলা নাকি বাসার থেকে বের হয়ে হেঁটে জঙ্গলে চলে যায়। তো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হয় ভদ্রলোক, যে তার হাজবেন্ড। এবং দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে মানুষ চিৎকার চেঁচামেচি শুনে, একটা আর্তচিৎকার শুনে, এবং যখন যায় তখন সেই সাদা লোকটাকে, মানে শ্বেতাঙ্গ লোকটাকে মৃত অবস্থায় পায় পানির পাশে, ওই খালের পাশে পড়া দেখে। আর ওই মহিলাকে আর খুঁজে পায় না, সে মোটামুটি পুরাই ভ্যানিশড, তাকে আর খুঁজেই পায় না, তার কোনো ট্রেসই পায় না তার কেউ। তো বিভিন্ন ভাবে এটা নিয়ে তারা খোঁজ খবর করে এবং তারা পরবর্তীতে ধারণা করে তাকে কোনো বন্য প্রাণী খেয়ে ফেলছে বা মেরে ফেলছে। তো আস্তে ধীরে সেই ফ্যামিলি তো ওখান থেকে মানে হয়ে যায়, তার নাই, তারা লোকটা মারা গেছে, মহিলাটাই, লোকটার সেই বডি চলে যায় ইংল্যান্ডে। তো মহিলাটাকে আর পাওয়া যায় না। তো যাই হোক, এরপর থেকে অনেক বছর ওই এলাকাটা ওইরকমই থাকে এবং ওখানে মানুষ উদ্ভট জিনিস দেখা শুরু করে। তার মাঝে ওই মহিলা, শ্বেতাঙ্গ মহিলাকে নাকি রাতের বেলা মানুষ দেখতে পেত এবং সে নাকি মানুষকে ডেকে নিয়ে যেত এই ফরেস্টের ভেতরে, জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং তাকে যাকে নিয়ে যেত তাকে আর পাওয়া যেত না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএম এর সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আসলে প্রচন্ড ভয়ঙ্কর হতে চলেছে। আমি একজন অ্যাম্বুলেন্স চালক, প্রায় রাসেল ভাই আমি 10 বছর ধরে দেশের বিভিন্ন জেলা উপজেলা লাশ ও রোগী বহন করছি আমার এই অ্যাম্বুলেন্সটা দিয়ে। তো অনেক অদ্ভুত ঘটনা দেখেছি, কিন্তু যে ঘটনাটা আজ বলবো সেটি আমার জীবনের একদম সবচেয়ে, যদি আপনি বলেন রাসেল ভাই, সবচেয়ে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ঘটনাটি ঘটেছিল প্রচন্ড বর্ষার এক গভীর রাতে। আমার কাছে ফোন আসে যে একটি প্রত্যন্ত একটা গ্রাম, সেই গ্রামের এক বৃদ্ধ রহস্যজনকভাবে মারা গেছে। তো পরিবারের অনুরোধে তার মরদেহ শহরের হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে, এরা তাদের বলতেছে আমাকে। আর এই নাম্বারটি তারা সংগ্রহ করেন, আমার এক পরিচিত বন্ধু ছিল, তার কাছেই নিয়েছেন নাম্বারটি। তো এই নাম্বারটি তার কাছেই সংগ্রহ করেছেন। তো রাত প্রায় 12:30, আমার সঙ্গে ছিলেন একজন সহকারী। তো ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের যেহেতু বৃষ্টির সময় রাসেল ভাই, তো এটা হওয়া তো স্বাভাবিক, তাই না? কারণ আমার সঙ্গে যে সহকারী ছিলেন, সে গ্রামের পথে ঢুকতেই আমরা দুজন দেখি যে রাস্তার দুই পাশে বিশাল বাঁশঝাড়, কবরস্থান আর নির্জন মাঠ। আশেপাশে মানুষের কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই। মনে হচ্ছে যে আশেপাশে এদিকে কি কোনো মানুষ থাকতে পারে, এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে মানব শূন্য যদি একটা এলাকা, সেই এলাকাটা মনে হচ্ছিল ওই এলাকাটা। তো হঠাৎ সেই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা শব্দ আসে, মনে হচ্ছে যে লোহা পড়লে যেরকম হয় অ্যাম্বুলেন্সের একটা টিনের উপর, ঠিক এইরকম একটা শব্দ ভেসে আসে। মনে হলো যে স্টেশনের নিচ থেকেই হয়তো এটা নড়ছে, এরকম মনে হলো। তো আমার যে সহকারী ছিল, সে পিছনের কাজ দিয়ে তাকিয়ে ফিসফিস করলো, ভাই লাশটা তো একটু নড়াচড়া করলো, এটা বলতেছি, এবং লাশটা প্রচন্ড নড়াচড়া বলতে সেই একটা কাঁপুনি দিছে। আপনি কি বুঝতে পারছেন? তো আমি বিষয়টি তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু ওর কথা শুনে আমার মনে হলো যে হয়তো এমনি বলতেছে বা গাড়িটা ঝাঁকুনির কারণে এরকম হয়েছে।
আমি কোনো গুরুত্ব না দিয়ে আমি আমার মতো গাড়ি চালাতে শুরু করলাম। আমি বিষয়টি গুরুত্ব দিলাম না, কিন্তু কয়েক মিনিট পর রিয়ার ভিউ মিররে স্পষ্ট দেখলাম সাদা কাফনে ঢাকা মরদেহটি ধীরে ধীরে উঠে বসছে। গাড়ি থামিয়ে পিছনের দরজা খুলতেই আবার সব স্বাভাবিক, মরদেহ আগের মতোই শুয়ে আছে। আমার আবার যাত্রা শুরু করলাম। গ্রামের কাছাকাছি পৌঁছানোর পর রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা এক বৃদ্ধ দেখি যে উনি সামনে দাঁড়িয়ে আছে। তো তিনি হাত তুলে ইশারা করলেন যে ওকে এই পথ দিয়ে নিয়ে যাইও না, পাশে আর একটা পথ গিয়েছে, বলতেছেন যে ওই পথটা দিয়ে এটাকে নিয়ে যাও। তা আমি ব্রেক করতে লোকটি মুহূর্তের মধ্যেই ব্রেক করে যখন ওনার সাথে কথা বলতে, চাচা কি সমস্যা, আপনি কেন বলতেছেন এটা, তার কাছাকাছি গিয়ে যখন আমি ব্রেক করি, ব্রেক করার মাথা ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখি উনি ওখান থেকে নাই। এরপর শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে দরজায় ধাক্কার শব্দ, কারো হাঁটার আওয়াজ, আর ফিস ফিস করে কেউ যেন বলছে আমাকে যে এই লাশটাকে ফিরিয়ে নিয়ে চলো, এই লাশটাকে ওনার গ্রামে দিও না, এইরকম একটা কথা। আমি তো শোনার পর রাসেল ভাই প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই যে এইরকম কথা বলার তো কোনো কারণ আমি দেখি না। তো এর পরেই শুরু হলো আসল ঘটনা। আমি যখন এই জিনিসটা বললো, যে আমি তখন চিন্তা করলাম যে এটা আবার কেন বলবে, বা কেন এই লাশটাকে আসলে তার বাড়িতে এই রাস্তা দিয়ে ছাড়া তো যাওয়ার কোনো রাস্তাই নেই। তো এই কথা করার পর আমি ভাবলাম যে না, আমার তো বিষয়টা জানতে হবে, ঘটনাটা আসলে কি, এই বিষয়ে আমাকে জানতেই হবে যেভাবে হোক। পরে রাসেল ভাই এই জিনিস চিন্তা করে আমি গাড়ি নিয়ে চললাম। পরে যাওয়ার সময় হঠাৎ আমি রাস্তার এক পর্যায়ে এসে দেখি যে রাস্তাটা আমাকে দেখিয়ে দিয়েছেন যে এই রাস্তায় যাইয়েন না, আমাকে আরেকটা রাস্তা দেখাইছে, এই লাশ নিয়ে আপনি এই রাস্তা দিয়ে যান, আপনি শর্টকাট যাইতে পারবেন। আমি ওই রাস্তা দিয়ে ঢুকাই দিই। দেওয়ার পর রাসেল ভাই গিয়ে দেখি সোজা ওই রাস্তার শেষ মাথায় গিয়ে দেখি একটা শ্মশান ঘাট, আর সেখানে মানুষ পোড়াচ্ছে, মনে হচ্ছে অনেকজন সনাতন ধর্মাবলম্বী একটা আগুন দিয়ে একটা লাশ পোড়াচ্ছে। আর ওইদিকে আর কোনো রাস্তা নেই। এদিক মধ্যে আমি দেখতেছি যে আমার অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে ঘেঁষে একজন লোক যাচ্ছেন। লোকটাকে বেশ আমার মনে হচ্ছে যে খুব কথা কম বলেন, গম্ভীর টাইপের এমন একজন লোক সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। তো তিনি আমাকে বলতেছেন যে আপনি কোথায় যাচ্ছেন, এই পাশ দিয়ে তো কোনো রাস্তা নেই, আপনি এই দিকে যাচ্ছেন। আমি বললাম যে ভাই আমার তো একটু এই লাশ নিয়ে যাওয়ার কথা, আমাকে কিছু এই রাস্তাটা দেখালো। কার মিয়া, এই রাস্তাটা তো কোনো ইয়াই যায় না, এটা তো কোনো রাস্তাই না, এটা তো তোমাকে ডিরেক্ট শ্মশান ঘাটে নিয়ে আসছে। তো আমি বেশ ভয় পেয়ে গেলাম যে আমাকে লোকটি কেন জেনে শুনে এরকম একটা শ্মশান ঘাটের রাস্তা আমাকে দেখাবে। আমি বিষয়টা রাসেল ভাই প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমার প্রচন্ড ভয় কাজ করতেছে। রীতিমধ্যে আমি সেই লাশটি নিয়ে কোনো মতে ওই আগের রাস্তা ধরে আমি যখন আসতেছি দেখি ওই লোকটা আর নেই। সেই মোড়ের মধ্যে একটা ছমছম আওয়াজ, আমি গাড়ি টান দিয়ে চলে নিয়ে আসি। আসার পরে ওই লাশের সঙ্গে দেখি যে আসলে ওই মুরব্বী লোক এলাকার খুব একটা ভালো লোক ছিলেন না, তার জন্য আসলে এরকম জিনরা জানতো, এই জন্য ভালো জিনরা ওনার লাশটা হয়তো চাইছিলেন যে তাকে পোড়ায় দেওয়া হোক। ওকে মানুষ হিসেবে রাখার দরকার নেই, ও পোড়ায় দেন, ওটা হিন্দু ধর্মাবলম্বী হয়ে গেছে, সে মানুষ নাই, এই জন্য হয়তো আমাকে ওই রাস্তাটা দেখিয়েছিলেন। পরে বুঝতে পারলাম যে হয়তো এরকম ঘটনা মানুষের কর্মকাণ্ডের জন্য অনেক সময় জিনরা অনেক ঘটনা ঘটায়। তো রাসেল ভাই তারপর ওনার কাফন দাফন সব ঠিকঠাক হয়। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, যদিও ঘটনা সংক্ষিপ্ত ছিল, তবে আশা করব পরবর্তী ঘটনাগুলো আরো ভালো করে বলবো। আল্লাহ হাফেজ।